নমস্কার বন্ধুরা, গপ্পসপ্প সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা তারা জানেন যে এই মুহূর্তে মোহন রায়ের বাঁশি গল্পটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। ইতিমধ্যেই আমরা 2টো পর্ব শুনে ফেলেছি এই গল্পের, আর আজ থাকছে অন্তিম পর্ব। যারা প্রথম 2টো পর্ব মিস করে গেছেন তাদের সুবিধের জন্য আমি আজকের গল্পের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর যারা প্রথম 2টো পর্ব শুনেছেন তাদের মনে আছে তো, বাঁশিকে ঘিরে একটা ধাঁধা আছে। 1 রসাভাস, 2 নিদ্রাপাস, 3 সর্বনাশ। আজ থাকছে এই ধাঁধার উত্তর, আর থাকছে বাঁশিকে ঘিরে যাবতীয় প্রশ্নের উত্তর। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা গল্পে ঢুকে পড়ি। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে নেওয়া মোহন রায়ের বাঁশি গল্পের অন্তিম পর্ব। গত 7 দিন ধরে বাঁশিটা নিয়ে ধস্তাধস্তি করছে বটেশ্বর, কিন্তু ব্যাদরা বাঁশি আজ অবধি একটা পোঁ শব্দ অবধি ছাড়েনি। বটেশ্বর যতবার ফুঁ দেয় ততবারই খানিক বাতাস দীর্ঘশ্বাসের শব্দ তুলে বেরিয়ে যায়। ভাগ্যিস রাতের দিকটায় দিঘির পাড়ে লোকজন থাকে না, তাই রক্ষে, নইলে তাকে নিয়ে হাসাহাসি হতো। আজও বাঁশি নিয়ে এসে ঘাটের পৈঠায় অন্ধকারে বসে আছে বটেশ্বর। চারদিকে অন্ধকার, তার মনে অন্ধকার, বাঁশিতে অন্ধকার। থোকা থোকা জোনাকি পোকা যেন অন্ধকারকে আরও নিরেট করে তুলেছে। ঘণ্টাখানেক বাঁশিতে আওয়াজ তোলার চেষ্টা করে এখন দমসম হয়ে পড়েছে সে। পরশুদিন সে বাঁশি নিয়ে দুপুরবেলায় গোবিন্দপুরে ইরফান গাজীর কাছে চুপি চুপি গিয়ে হাজির হয়েছিল। এই তল্লাটে ইরফানের মতো ওস্তাদ বাঁশুড়িয়া আর নেই, তবে বুড়ো ভয়ঙ্কর খিটখিটে আর বদমেজাজি। কেউ নাড়া বাঁধতে গেলে হাতের কাছে বদনা, গাড়ু, লাঠি যা পায় তাই নিয়ে তাড়া করে আর চেঁচায়, বেরো 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 সম্মুখ থেকে, দূর হয়ে যাবে সুরোর দল, পেটে সুরের সনেই আম্বা আছে। ভয়ের চোটে সাহস করে কেউ তার কাছে বড় একটা ঘেঁষে না, তবু প্রাণ হাতে করে বটেশ্বর গিয়েছিল। এই বাঁশিটা তাকে এমন হিপনোটাইজ করেছে যে এখন সে সব কষ্ট স্বীকার করতে রাজি। ইরফান গাজীর চাকর বদরুদ্দিন আসলে চাকর নয়, সে বড় লোকের ছেলে। ইরফানের কাছে বাঁশি শিখবে বলে চাকর সেজে কাজে ঢুকেছে। ভোরবেলা যখন ইরফান রেওয়াজ করে তখন সে আড়াল থেকে যা পারে শিখে নেয়। বদরুদ্দিনের কাছেই বটেশ্বর শুনেছে ইরফানের মিষ্টি খাওয়া বারণ। ডাক্তার বলেছে ইরফানের পক্ষে মিষ্টি বিষ তুল্য, কিন্তু ওই মিষ্টিতেই ইরফান কাত। রসগোল্লা দেখলে তার কাণ্ডজ্ঞান থাকে না। বাড়ির লোকের সঙ্গে তার এই নিয়ে রোজ কাজিয়া হয়। অবশেষে বড় নাতনির শাসনে এখন ইরফান মিষ্টি খাওয়া ছেড়েছে, তবে নাতনির চোখের আড়ালে আবডালে লুকিয়ে ছাপিয়ে এক আধটা সে খেয়েই ফেলে। বদরুদ্দিন বটেশ্বরকে বলল, তুই দুপুরের দিকে যাস, ওই সময় মেহেরুন্নিসা স্কুলে থাকে। ময়নাগড়ের বিখ্যাত ময়রা রামগোপাল ঘোষের 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে গিয়েছিল বটেশ্বর। বাঁশিটা পিছনে মালকোচার সঙ্গে গুঁজে নিয়েছিল। গিয়ে বাইরে থেকে, গাজী সাহেব, গাজী সাহেব বলে ডাকাডাকি করতেই ইরফান বেরিয়ে এলো। সাদা দাড়িতে মেহেন্দির রং, পরনে সাদা লুঙ্গি, গায়ে গেঞ্জি। চেহারাটা রোগা হলেও পোক্ত, চোখে সেন দৃষ্টি। হেঁড়ে গলায় বলল, কি চাই? আগে এই একটু রসগোল্লা এনেছিলুম আর কি। ইরফানের রোখা ভাবটা একটু নরম হলো, তবু তেজের গলায় বলল, কে তুই? হ্যাঁ, কি মতলব? আগে আপনি গুণী মানুষ, তাই আর কি। আমার গুণের তুই কি বুঝিস? তটস্থ বটেশ্বর বলে, আমরা হলুম গে সব মুখ্য মানুষ,
কি বুঝবো? লোকে বলে তাই শুনেই জানি। আর আমার যে রসগোল্লা খাওয়া বারণ তা জানিস না? একগাল হেসে বটেশ্বর বলল, রসগোল্লা খাওয়া বারণ হবে কেন? আপনার তো মিষ্টি খাওয়া বারণ। তাই তো আমি রামগোপাল ঘোষের বিখ্যাত ওই নোনতা রসগোল্লা অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। এতে মিষ্টির মোটাও পাবেন না। ইরফান ঘোরের লোক, ব্যাপারটা বুঝে নিয়ে গলা তুলে বাড়ির লোক যাতে শুনতে পায় এমনভাবে বলল, অ তাই বল, রামগোপালের সেই বিখ্যাত নমকিন রসগোল্লা তো? তা নিয়ে আয় তো, দেখি কেমন বানায়। খুব নাম শুনেছি বটে, তবে এখনো চেখে দেখা হয়নি। চালাকিটা অবশ্য খাটল না। বাড়ির লোকেরা নোনতা রসগোল্লায় তেমন বিশ্বাসী নয়, তাই রসগোল্লার হাঁড়ি কেড়ে নিয়ে গেল। ততক্ষণে অবশ্য ইরফান গোটা তিনেক টপাটপ মেরে দিয়ে বলছিল, বাহ বাহ বাহ, নুন দিয়ে জারিয়েছে তো ভালো। বাহ। রসগোল্লা নিয়ে বাড়িতে যে চেঁচামেচিটা হলো সেটা একটু স্তিমিত হতেই বাঁশিটা বের করে ইরফানকে দেখালো বটেশ্বর। ওস্তাদ, এই বাঁশিটায় শব্দ বের হয় না কেন, একটু বলবেন? আচ্ছা, বাঁশিটা কি খারাপ? ইরফান ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে বাঁশিটা দেখে বলল, এটা কোথায় পেয়েছিস? আগে একটা লোক 100 টাকায় বেচে দিয়ে গেছে। ভ্রু কুঁচকে ইরফান বলল, কি মোটে 100? এর দাম তো লাখ টাকারও বেশি। হ্যাঁ, বলেন কি? ইরফান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাঁশিটা তাকে ফিরিয়ে দিয়ে বলল, 1 রসাভাস, 2 নিদ্রাপাস, 3 সর্বনাশ। তার মানে? যদি ভালো চাস তো বাঁশি কখনো বাজাস নে। ও হলো মোহন রায়ের বাঁশি, কেতুগড় রাজবাড়ির জিনিস। আপনি কি মোহন রায়কে চিনতেন? তুই কি বুড়বক? হ্যাঁ, মোহন রায়ের এন্তেকাল হয়েছে 100 বছরেরও আগে। ও, এই বাঁশিতে তাহলে রহস্যটা কি? তা আমি জানি না, এখন বিদায় হ। আর মনে রাখিস, ও বাঁশি বাজাতে নেই। যার কর্ম তারে সাজে, অন্যের হাতে লাঠি বাজে। যা যা, বাঁশিটা বাঁশির জায়গা মতো রেখে আয়। আগে ওস্তাদ, তবে আপনি যদি একবার বাঁশিটা একটু বাজিয়ে শোনাতেন তাহলে ধন্য হতাম। শুনেছি বাঁশিটায় নাকি ভর হয়। ইরফান হাতের কাছে আর কিছু না পেয়ে একটা সুপুরি কাটার ভারী জাঁতি নিয়ে তাকে তাড়া করেছিল। গাজী সাহেবের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি বটেশ্বর। শুধু এটুকু বুঝেছে যে বাঁশিটা এলেবেলে বাঁশি নয়, কিন্তু লাখ টাকা দামের এই বাঁশির মহিমা কি সেটাও তো বোঝা দরকার। বটেশ্বর ভারী বিভ্রান্ত বোধ করছে। আর ওই 3টে কথারই বা মানে কি? 1 রসাভাস, 2 নিদ্রাপাস, আর 3 সর্বনাশ। অন্ধকারে কাছে পিঠে কোথাও একটা মৃদু গলা খাঁকারির শব্দ হলো। সচকিত হয়ে বটেশ্বর বাঁশিটা তার জামার তলায় লুকিয়ে ফেলল। এ সময়ে এদিক পানে কারো আসার কথা নয়, তাই একটু উৎকর্ণ হলো বটেশ্বর। অন্ধকারটা তার চোখ সওয়া হয়ে গেছে। আবছা মতো সবই দেখতে পাচ্ছে সে। ঝোপঝাড়ের আড়ালে কেউ ঘাপটি মেরে নজর রাখছে না তো? বটেশ্বর টপ করে উঠে পড়ল। গাজী সাহেব বলেছিল বাঁশিটার দাম লাখ টাকা। হতেও পারে বাবা। সে চারদিকে নজর রাখতে রাখতে খাট ছেড়ে নির্জন পথ ধরে গাঁয়ের দিকে রওনা হলো। কিন্তু কয়েক কদম যেতে না যেতেই তার মনে হলো কে বা কারা তার পিছু নিয়েছে। মনটায় বড় অস্বস্তি হচ্ছে তার। জায়গাটায় এত গাছগাছালি আর ঝোপঝাড় যে কেউ লুকিয়ে পিছু নিলেও নজরে পড়া কঠিন। বটেশ্বর ঊর্ধ্বশ্বাসে হাঁটতে লাগলো, কিন্তু বেশি দূর আর যেতে পারল না। আচমকাই একটা মস্ত লম্বা আর পেল্লায় চেহারার লোক অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসে তার পথ আটকে দাঁড়ালো। বটেশ্বর চেঁচাবে বলে সবে হাঁ করেছিল, কিন্তু গলার স্বর ফোটার আগেই গদাম করে মুগুরের মতো একটা ঘুষি এসে তার মুখে পড়ল।
আর সে চোখে অন্ধকার আর আলোর ফুলকি দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। পিছন থেকে লম্বা পানা ধুতি পাঞ্জাবি পরা আরও একটা লোক এগিয়ে এসে বটেশ্বরের মুখে জোরালো একটা টর্চের আলো ফেলে বিশাল চেহারার লোকটাকে জিজ্ঞেস করলো, তোকে দেখেছে? দেখেছে, তবে আর সাক্ষী রাখার দরকার নেই, গলার নলিটা কেটে দে। লোকটা নিচু হয়ে বটেশ্বরের শিথিল হাত থেকে গড়িয়ে পড়া বাঁশিটা তুলে নিয়ে রোগা লোকটার হাতে দিল। তারপর কোমর থেকে একটা ঝকঝকে লেজা বের করে বটেশ্বরের গলা লক্ষ্য করে তুলল। এখন হয়েছে কি, বটেশ্বরকে বিদেয় করার পর থেকেই ইরফান গাজীর মনটা খুঁত খুঁত করছিল। একটা আনাড়ির হাতে বাঁশিটা ছেড়ে দেওয়া কি উচিত কাজ হলো? যদিও ওই বাঁশি বাজানো প্রায় অসম্ভব ব্যাপার, তবু কিছু বলাও তো যায় না। মোহন রায়ের ওই মোহন বাঁশি যে কার ফুঁয়ে বেজে উঠবে তা কে জানে। খেয়ে দিয়ে দুপুরে খাটিয়ার বিছানায় একটু গড়িয়ে নিচ্ছিল ইরফান, কিন্তু কি যেন বড্ড কুটকুট করে কামড়াচ্ছে। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে বিরক্ত হয়ে উঠে বসে ইরফান রাগারাগি করতে লাগলো। আমার বিছানায় যে সার পোকা হয়েছে, এটা কি কারো জানা নেই নাকি? হ্যাঁ? তার বউ এসে বলল, কি, তোমার বিছানায় সার পোকা? অবাক করলে যে, ওই বিছানা আমি নিজে রোজ রোদে দিই, ঝাড়ি, তবে কামড়াচ্ছে কেন? ইরফানের বউ বিছানাটা তন্ন তন্ন করে উল্টে পাল্টে দেখে বলল, কোথায় সার পোকা? পিঁপড়েও তো নেই, এ তোমার মনের বাতি। ইরফান বোকা বনে অনেকক্ষণ গুম হয়ে বসে থাকার পর হঠাৎ বুঝতে পারল, তাকে যা কামড়াচ্ছে তা ছারপোকা বা পিঁপড়ে নয়, কামড়াচ্ছে তার বিবেক। আনাড়ির হাতে বিপজ্জনক বাঁশিটা ছেড়ে দেওয়া অবিবেচকের মতোই কাজ হয়েছে। সুতরাং ইরফান উঠে পায়জামা কুর্তা পরে হাতে একটা খেঁটে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। ময়নাগর তাকে আরও একটা কারণে আকর্ষণ করছিল। বটেশ্বর যে অমৃত খাইয়ে গেছে, সেই রামগোপালের রসগোল্লা আরও গোটা কতক না খেতে পারলে মনটা ঠিক ঠান্ডা হচ্ছে না। ময়নাগড়ে পৌঁছে সে সোজা রামগোপাল ঘোষের দোকানে হাজির হয়ে হাঁক মারল, কই হে রামগোপাল, দাও তো গোটা চারেক গরম গরম রসগোল্লা। রামগোপাল ইরফানকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, মাপ করবেন গাজী সাহেব, ওটি পারবো না। আপনার যে মিষ্টি খাওয়া বারণ তা আমি জানি, রসগোল্লা আপনার পক্ষে বিষ তুল্য। ইরফান মিটমিট করে রামগোপালের দিকে খানিক চেয়ে থেকে একটু হেসে গলা নামিয়ে বলল, হা, না হয় রসটা নিংড়েই দাও না। না গাজী সাহেব, তাহলে আমাকে নরকে যেতে হবে। ইরফান হুঙ্কার দিয়ে বলল, আর ক্ষুধার্তকে খাদ্য না দিলে বুঝি পাপ হয় না? তখন দোজখে যেতে হবে না? খাবেন না কেন? অবশ্যই খাবেন। ভালো নিমকি আছে, ঘুগনি আছে, কচুরি আছে। দূর দূর, ওসব তো ইবলিশের খাদ্য। ভদ্রলোকের খাদ্য হলো মেঠাই। তাহলে গরম চপ আর মুড়ি? না হে, উঠি, একটা মর্কটকে খুঁজে বের করতে হবে, তাড়া আছে। কিন্তু তাড়া থাকলেও তাড়াতাড়ি করার উপায় ছিল না। পথে তাকে দেখেই সবাই সসম্ভ্রমে নমস্কার জানায়, দু চারটে কথাও কয়। এই করতে করতে দেরি হয়ে অন্ধকার নেমে পড়ল। বটেশ্বরের বাড়িতে গিয়ে হাজির হলে তার বউ বলল, দেখুন তো গাজী সাহেব, লোকটার যে কি হয়েছে, সর্বদাই অন্যমনস্ক থাকে। সন্ধ্যের পর আবার কোথায় যায় কে জানে বাবা। সেদিন তো আমাদের গয়লা রামলোচন বলছিল, ওই দিঘির পাড়ে খোঁটা ওপড়ানোর গরু খুঁজতে গিয়ে ও নাকি ওকে দেখেছে হাতে একটা লাঠি নিয়ে বসে আছে। দিঘি, সে তো গাঁয়ের বাইরে। হ্যাঁ গাজী সাহেব, সাপ খোপ আছে, সন্ধ্যের পর তো আবার অন্য ভয়ও আছে, কিন্তু মোটে কথা কানে তোলে না। চিন্তিত ইরফান তাড়াতাড়ি হাঁটা দিল, লক্ষণ ভালো ঠেকছে না। ছোকরা বাঁশিটা বাজানোর তাল করছে। তাড়াতাড়ি করেও দেরি হয়ে গেল ইরফানের। আরও একটু দেরি হলে অবশ্য আর বটেশ্বরকে পাওয়া যেত না। অন্ধকার দিঘির ধারে দূর থেকে একটা হুটপাট এবং তারপর টর্চের আলো দেখে ইরফানের হঠাৎ মনে হলো
একটা বিপদ ঘটেছে। কেন মনে হলো কে জানে। হঠাৎ খেটে লাঠিটা বাগিয়ে সে ছুট পায়ে গিয়ে আবছা অন্ধকারেও লেজার ঝিলিকটা দেখতে পেল। বাঘের মতো লাফিয়ে চিন্তা ভাবনা না করেই সে খেটে লাঠিটা লোকটার কোমরে সপাটে বসিয়ে দিল। লোকটা আরে বাপরে বলে লাফিয়ে উঠতেই আরও এক ঘা। লেজাটা ছিটকে পড়ল হাত থেকে। লোকটার চোখের পলকে হাওয়া হয়ে গেল। সঙ্গে আরও একটা লোকও দৌড়ে জঙ্গলে গিয়ে ঢুকল। ইরফান বটেশ্বরের পাশে হাঁটু গেড়ে বসে আপন মনেই বিড়বিড় করে বলতে লাগলো, আহাম্মক কোথাকার একটা, বাঁশিটার জন্যে প্রাণটা এসে যাচ্ছিল তোর। দিঘি থেকে এক আজলা জল তুলে এনে মুখে ঝটকা দিতেই উঠে বসল বটেশ্বর। তারপর ডুকরে উঠে বলল, গাজী সাহেব, বাঁশিটা যে ওরা নিয়ে গেল। তোকে বলেছিলাম কি না জায়গার জিনিস জায়গায় রেখে আয়। কিন্তু কিন্তু এখন কি হবে? সর্বনাশ করে বসে আসিস। শয়তানদের হাতে পড়লে এ জায়গা শ্মশান করে ছেড়ে দেবে ওরা। এখন ওঠ তো বাপু, যা ঘরে যা। প্রাণে যে বেঁচে আছিস সেই ঢের। আমারও কাজ বাড়ালি। আপনি বুড়ো মানুষ, আপনি কি করবেন? ইরফান খিজিয়ে উঠে বলে, এই বুড়ো মানুষটার লাঠির জোর ছিল বলেই তো বেঁচে গেলি। কাপড়ের খুঁটে নাকটা চেপে ধরে বটেশ্বর বলল, হ্যাঁ তা ঠিক, তবে কিনা বারবার কি আর ওরকম হবে? তার সে গায়ের লোকেদের জানাই, চলুন। অতি সন্ন্যাসীতে যে গাজন নষ্ট। না গাজী সাহেব, আপনি একলা অত সাহস করবেন না। যে লোকটা আমাকে মেরেছে তার বিশাল চেহারা, গায়ে পেল্লায় জোর। ইরফান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাই করি, চল গায়ের লোকেদের জানাই। ঘণ্টাখানেক বাদে হাটখোলার মাঠে মেলা লোক জড়ো হয়েছে। 10-12টা হ্যাজাক জ্বলছে। মাইকে দাঁড়িয়ে সত্যগোপাল কম্বুকণ্ঠে ভাষণ দিচ্ছিল। ভাই সব, ময়নাগড় আর সেই ময়নাগড় নেই। এই ময়নাগড়কে নিয়েই কবি গান বেঁধেছিলেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এখানে গাছে গাছে মলয় পবনের মর্মর ধ্বনি, নদীর কুলুকুলু তান, কোকিলের কুহু কুহু গান শোনা যেত। খেতে ধান, গোয়ালে গরু, মুখে হাসি, এই তো ছিল ময়নাগড়ের চিরপরিচিত দৃশ্য। আজ সেই সোনার ময়নাগড় সমাজ বিরোধীদের দৌরাত্মে ছারখার হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিষ্ণুরাম দারোগা উঠে বজ্রকণ্ঠে বলল, এই যে আজ সমাজ বিরোধীদের ঘুষিতে বটেশ্বরের নাক কেটে রক্ত পড়েছে, বীরের এই রক্ত স্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটির মুখের গ্রাস, লেখা হয় যেন আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ভাই সব, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বলুন, আপনারা বলুন, এই দেশের জন্যই কি শহীদ ক্ষুদিরাম, শহীদ ভগৎ সিং, শহীদ গোষ্ঠপাল প্রাণ দিয়ে গেছেন? কানের ব্যথা নিয়ে সভায় এসেছিল কালীপদ। খানিক বাদে নড়ে চড়ে বসে পাশে বসা হাদু মল্লিককে বলল, বুঝলে হাদুদা, এই কানের কটকটানিটা সেরে গিয়ে এখন বেশ ঝরঝরে লাগছে। এই বিষ্ণুরাম দারোগা কেমন সত্যগোপালকে টেক্কা মেরে বেরিয়ে গেল, দেখলে? হাদু মুখ শুকনো করে বলে, সে না হয় হলো, কিন্তু গঞ্জে সমাজ বিরোধীরা আনাগোনা করছে, এ তো মোটেই ভালো কথা নয় রে ভাই। দুটো পয়সা নাড়াচাড়া করতে হয়, পয়সা ছাড়া গরিবের আর আছেটাই বা কি বলতো? এখন তাতেও তো দেখছি শনি এসে ঢুকলো।
এরকম হলে কাজ কারবার সব তুলে দিয়ে যে আমাকে কাশিবাসি হতে হবে। পিছন থেকে রাখাল বলল, আহা, কাশিটাই বা কি এমন সুখের জায়গা বলো? এই তো হরেন ব্রহ্ম কাশিতে তীর্থ করতে গিয়ে বাটপাড়ের হাতে সর্বস্ব খুইয়ে এসেছে। তবু যদি যেতে হয় তো এক বস্ত্রে যেও। ও তোমার কারবার না হয় আমিই দেখে শুনে রাখবোক্ষণ। বিশু একটা তাচ্ছিল্যের মুখভঙ্গি করে বলল, যে ৩৬-এর কত নামে আর কত হাতে থাকে তাই জানে না, সে আবার কারবারি। আর একটু হলেই হাদুর সঙ্গে বিশুর হাতাহাতি লেগে যাচ্ছিল। এমন সময় হেড স্যার পান্নালাল বাবু উঠে দাঁড়িয়ে বেঁটে তলোয়ারের মতো ঝকঝকে লেজাটা তুলে ধরে জনসাধারণকে দেখিয়ে বললেন, ভাই সব, এই সেই লেজা। এই লেজা দিয়ে এই দুষ্কৃতী বটেশ্বরের মুড়ো কাটতে চেয়েছিল। লেজা দিয়ে মুড়ো কাটার এই অপচেষ্টা গাজী সাহেবের বীরত্বে ব্যর্থ হয়েছে বটে, কিন্তু লক্ষণ দেখে মনে হচ্ছে এই অপচেষ্টা আবার হবে। লেজা দিয়ে মুড়ো কাটার এই অপসংস্কৃতি ময়নাগড় থেকে দূর করতেই হবে, নইলে আমাদের শান্তি নেই। বন্ধুগণ, আজ হাজার কণ্ঠে আপনারা আওয়াজ তুলুন, লেজা দিয়ে মুড়ো কাটা চলবে না, চলবে না। সঙ্গে সঙ্গে জনতা গর্জন করে উঠল, চলবে না, চলবে না। এরপর উঠল ইরফান গাজী। সে বলল, ভাই সব, আমি কথা টথা বিশেষ কইতে পারি না, বক্তৃতা দিতেও জানি না, শুধু বলি সামনে ঘোর বিপদ। সব কথা প্রকাশ্যে ভেঙে বলা যাবে না, শুধু বলি মোহন রায়ের বাঁশি যদি বদমাশদের হাতে পড়ে থাকে তাহলে এটা ভূত প্রেতের রাজ্য হয়ে যাবে। তাই এখনই বদমাশ দুটোকে ধরতে হবে, নইলে রক্ষে নেই। ভিড়ের পিছনে একটু দূরে অন্ধকারে দুই মূর্তি পাশাপাশি বসা। পরাণ মৃদুস্বরে বলল, ওস্তাদজি, এই গাজী সাহেব যা বলল তা কি সত্যি? শ্রীনিবাস মাথা নেড়ে বলে, সেই রকমই তো জানি, তবে সত্যি মিথ্যে তো কিছু যাচাই হয়নি। কেতুগড় রাজবাড়ির মাহফেজ খানার পুঁথিপত্রে সেই রকমই লেখা আছে। আচ্ছা, এই মোহন রায়টা কে বলুন তো? ১৫০ বছর আগে রাজা শশাঙ্ক নারায়ণের সভায় বাঁশি বাজাতো, গুণী মানুষ। বলছি কি, আর একটু ভেঙে বললে হয় না ওস্তাদ? সব কথা একেবারে শুনলে তোর মাথায় জট পাকিয়ে যাবে, অল্প অল্প করে শোনাই তো ভালো। তোর মাথায় যে গোবর, সেটা কি ভুলে গেলি? আপনার কাছে কদিন তালিম নিয়ে মাথাটা একটু খোলসা হয়েছে কিন্তু। বটে? কিরকম? এই ধরুন, আমার কেমন যেন মনে হচ্ছে বাঁশিটার মধ্যে মন্ত্রতন্ত্রের একটা ব্যাপার আছে। বাঁশিটা বাজলে হয়তো ঘূর্ণিঝড় উঠবে, বা নদীতে বান আসবে, বা ভূমিকম্প গোছের কিছু একটা হবে। বাপরে, তোর তো দেখছি গুরু মারা বিদ্যে। হ্যাঁ, ঠিক বলিনি? অনেকটাই বলেছিস বাপু। আর বলতে কি কিছু খারাপও বলিসনি। তবেই বুঝুন, আমার মাথায় সবটুকুই গোবর নয়। আগে আমি নিজের মাথা থেকে একটা গোবর গোবর গন্ধও পেতুম, আজকাল কিন্তু পাচ্ছি না। বোধহয় গোবরের রস মরে ঘুঁটে হয়েছে। তবু বলি, আন্দাজ করেছিস মন্দ নয়। এবার তাহলে ভেঙে বলুন একটু। আরে ভেঙে বলি বা কি করে? মোহন রায় তো খোলসা করে সব লিখে যায়নি, সাঁটে লিখে গেছে। ১ রসাভাস, ২ নিদ্রাপাস, ৩ সর্বনাশ। ও বাবা, এই যে আরো গুবলেট হয়ে গেল ওস্তাদ। বুদ্ধিটা সবে ঘুম ভেঙে হাই তুলছে, এখনো আর ভাঙেনি তার। এখনই কি আর অত শক্ত শক্ত অঙ্ক পারবো? অঙ্ক তো আমার নয় রে, মোহন রায়ের। তবে বাঁশিটার নিচের দিকে ৩টে ছ্যাঁদা আছে, ৩টেই সিপি দিয়ে আঁট করে বন্ধ। প্রথম সিপিটা খুলে দিলে বাঁশির সুরে চারদিকে আনন্দের লহরী বইবে। লোকে সেই সুরে মাতাল হয়ে বুঁদ হয়ে থাকবে। যদি প্রথম ছ্যাঁদা বন্ধ রেখে ২ নম্বর ছ্যাঁদার সিপি খোলা যায়,
তাহলে ওই নিদ্রাপাস, মানে যতদূর বাঁশির শব্দ যাবে ততদূর মানুষজন পশু পাখি সব একেবারে ঢলাঢল ঘুমিয়ে পড়বে। পাশ মানে জানিস তো? আগে কথাটা শোনা শোনা ঠেকছে, মানে এই যেমন আপনি আমার পাশে, সেই পাশ কি? আরও একটু গভীর। পাশ মানে বন্ধন, নিদ্রাপাশ মানে ঘুমের বন্ধন। খুব আঁট করে ঘুমের দড়িতে সবাই বাঁধা পড়বে, বুঝলি? বাহ বাহ, এ তো বড় ভালো জিনিস ওস্তাদ। হ্যাঁ, সবাইকে যদি ঘুম পাড়িয়ে ফেলা যায় তাহলে তো আমাদের একেবারে খোলা মাঠ, চেঁচে পুঁচে সব আনা যাবে, এক রাতেই রাজা। অত লাফাস নি, যারা বাঁশি কেড়ে নিয়ে গেছে তারাও ওই মতলবেই নিয়েছে। ও, আর ওই 3 নম্বর ছ্যাদা? সেটা ওই তুই যা বললি সেইটা, ঘূর্ণিঝড় বা বান বা ভূমিকম্প। ষাটেও তাই বলা আছে, 3 সর্বনাশ। তাই যার তার হাতে ও জিনিস গেলে বড় বিপদের কথা। তাহলে আমরা আর দেরি করছি কেন ওস্তাদ? তুই যে এক্ষুনি তেড়ে ফুঁড়ে উঠে একটা কিছু করতে চাস সে বুঝতে পারছি, কিন্তু মনে রাখিস সবুরে মেওয়া ফলে। বাঁশি চোর কি তোর হাতে ধরা দেবে বলে দুহাত বাড়িয়ে বসে আছে? তার ওপর ভেবে দেখ, ওই গুন্ডাটা যদি চড়াও হয় তাহলে এই ল্যাক প্যাকে শরীর দিয়ে লড়াই দিতে পারবি কিনা? উঠতে গিয়েও ফের বসে পড়ল পরাণ। বলল, যতই যাই করতে যাই, আপনি কেন যে তাতে জল ঢেলে দেন কে জানে। হুটপাট করে কাজ পণ্ড করার চেয়ে মাথা ঠান্ডা করে চিন্তা করা ভালো। কাজের পিছনে চিন্তা হলো ছেলের পিছনে মা। একগাল হেসে পরাণ বলল, এইবার বুঝেছি। এই যেমন ডালের পিছনে শুক্তো, দুইয়ের পিছনে এক, হাতের পিছনে বগল, রামের পিছনে রামায়ণ, মুরগির পিছনে ডিম, সওদার পিছনে পয়সা, কাশির পিছনে গয়া, দইয়ের পিছনে দুধ, ঢেকুরের পিছনে ভোজ। ওরে ক্ষমা দে, যথেষ্ট হয়েছে। জলের মতো বুঝেছিস। বলছিলুম না আপনাকে যে মাথা থেকে গোবরের গন্ধটা গায়েব হয়েছে? তা তো হয়েছে। এখন বলতো, পিছনে ওই কাঁঠাল তলায় ঘাপটি মেরে অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে ওই লোকটা কে? পরাণ ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে বলল, কোথায়? হ্যাঁ, কোথায় কে? জোনাকি পোকা ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না ওস্তাদ। তুই কি বলতে চাস আমি ভুল দেখছি? বারবারই আমার চোখ চলে যাচ্ছে ওই দিকে। আরে ওই দেখ না, একটা সাদাটে জব্বা মতো পরা। আরে ওই যে এই মাত্র উঠে দাঁড়ালো, দেখেছিস? পরাণ ফের ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখে বলল, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওস্তাদ। শ্রীনিবাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলে গেল। পরাণ চিন্তিত হয়ে বলল, ওস্তাদ, চোখে ছানি টানি পড়েনি তো? ছানি হয়ে থাকলে তো খুবই দুশ্চিন্তার কথা, কাজ কারবার হবে কি করে? শ্রীনিবাস গম্ভীর মুখে বলে, ছানি নয় রে, দূরদৃষ্টি। যা দেখেছি ঠিকই দেখেছি। ও জিনিস তোর দেখার নয়, আর দেখতে যে পাসনি তাতে ভালোই হয়েছে। শশব ব্যস্তে পরাণ বলল, জিনিসটা কি ওস্তাদ? সেই জিনিস নাকি? হ্যাঁ, সন্ধ্যের পর যার নাম করতে নেই, রাম 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 রাম। কিছু একটা হবে, এখন বাড়ি চল তো। বৌমাকে আজ লাউ পোস্ত নাড়তে বলে এসেছি। বুড়ো বয়সে আমার একটু নোলা হয়েছে, ভিতরটা কেবল খাই খাই করে। আগে সে আমারও করে, কিন্তু তা বলে ঠেসে খাস নে। আজ রাতে একটু কাজে বেরোতে হবে। কাজের সবচেয়ে বড় শত্রুর হলো ওই খাওয়া, বুঝেছিস? তার বুঝিনি? চোরের শত্রুর পুলিশ, ওলের শত্রুর তেঁতুল, জোঁকের শত্রুর নুন, ধারের শত্রুর সুদ, কালির শত্রুর কেষ্ট ঠাকুর, বরের শত্রুর বউ, খিদের শত্রুর ভাত। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, এখন পা চালিয়ে চল তো। যে আজ্ঞে। সভায় সিদ্ধান্ত হলো, গাঁয়ের লোকেরা 4-5টি দলে ভাগ হয়ে চারদিকে লোক দুটোকে খুঁজে বেড়াবে, সেই সঙ্গে সারা রাত গাঁ পাহারাও দেবে।
এসব কাজে সত্যগোপাল সর্বদাই নেতৃত্ব দিয়ে থাকে। কে কোন দলে থাকবে তাও সেই ঠিক করে দিল। তাই নিয়ে অবশ্য খানিক গণ্ডগোল হলো। এই যেমন ছকু দাসের সঙ্গে কালীপদর ঝগড়া, তাই কালীপদ ছকুর দলে যেতে নারাজ। মনোরঞ্জন কম্পাউন্ডারের গরুকে বিশুপাল খোঁয়ারে দিয়েছিল বলে মনোরঞ্জন বিশুপালের দলে যেতে রাজি নয়। তার বাবার অসুখ হওয়ায় হারাধন প্রভঞ্জন ডাক্তারকে ডাকতে গিয়েছিল, কিন্তু প্রভঞ্জন তবু তাকে ইঞ্জেকশন দিয়েছিল বলে হারাধনের রাগ এখনো যায়নি, তাই ডাক্তারবাবুর দলে সে গেল না, ইত্যাদি। বিষ্ণুরাম বলল, দেখুন, আমি হলাম এখানে সরকারের প্রতিনিধি, আইন শৃঙ্খলার কর্তা। সংক্ষেপে বলতে গেলে আমি ময়নাগড়ের সরকার। আমার ওপর বিরাট দায়িত্ব। আমি আক্রান্ত হওয়া মানে সরকার আক্রান্ত হওয়া, আমার পতনের মানে সরকারের পতন, আমার ধরাশায়ী হওয়া মানে সরকারের ধরাশায়ী হওয়া। সুতরাং আমাকে খাড়া থাকতে হবে, সুস্থ ও নিরাপদ থাকতে হবে। আমার ভালো থাকা মানে সরকারের ভালো থাকা। তাই আমি বাড়ি যাচ্ছি। কোনো বিপদ ঘটলে আপনারা সাহসের সঙ্গে মোকাবিলা করবেন। জানবেন, আমি অর্থাৎ সরকার আপনাদের পিছনেই আছি, ইত্যাদি। হ্যাজাক, লণ্ঠন, টর্চ ইত্যাদি নিয়ে দলে দলে লোক বেরিয়ে পড়ল। কারো হাতে লাঠি, কারো বা দা, কারো হাতে কুড়ুল বা শাবল, যে যা অস্ত্র পেয়েছে নিয়ে বেরিয়ে পড়েছে। পঞ্চাননের হাতে ঝাঁটা দেখে গঙ্গারাম প্রশ্ন তোলায় পঞ্চানন বলল, ঝাঁটাটাকে তুচ্ছ ভেবো না ভাই। আমার গিন্নির হাতে এই ঝাঁটার কেরামতি তো দেখনি? হ্যাঁ, আমার বিশ্বাস ঝাঁটা দিয়ে সে বাঘও মারতে পারে। গঙ্গারাম রায়ের বাড়ির দাওয়ায় দুটো লোক মাদুর পেতে ঘুমোচ্ছিল। বিশুপালের দল তাদের দেখতে পেয়েই পা টিপে টিপে গিয়ে ধরে ফেলল। টর্চ ফোকাস করে দেখা গেল তারা কেউই গাঁয়ের চেনা লোক নয়। সঙ্গে সঙ্গে বিশুর দল লাঠি সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। লোক দুটো আচমকা হামলায় উঠে হাউড়ে মাউড়ে চিৎকার। গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, আরে আরে, করো কি তোমরা? হ্যাঁ, ও যে আমার পিসে মশাই আর মেসো মশাই। বুড়ো মানুষ ঘরে গরম হচ্ছিল বলে বারান্দায় এসে শুয়েছেন। বিশুপাল অপ্রস্তুত হলেও মারমুখ ভাবটা বজায় রেখেই বলল, পিসে মশাই আর মেসো মশাই বললেই তো আর হবে না, প্রমাণ কি? এই সময়ে গঙ্গারামের পিসি আর মাসি একজন হাতে রুটি বেলার বেলুন আর একজন ঘাস কাটার হেঁসো নিয়ে বেরিয়ে এসে সপ্তম স্বরে চেঁচাতে লাগলো, প্রমাণ দেখাচ্ছি, তোমার প্রমাণ। হতভাগা, বোমবেটে, গুন্ডা, আজ তোদেরই একদিন কি আমারই একদিন। অগত্যা বিশুপাল আর তার দলবলকে পিছু হটতে হলো। নয়নচাঁদের বারান্দায় একটা লোক বসে বসে গুনগুন করে রামপ্রসাদী ভাঁজছিল। রাখাল মোদকের দল গিয়ে যখন তাকে পেরে ফেলল, তখন লোকটা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি যে নয়নবাবুর মেজ জামাই, গোবিন্দপুরে ওই বিরিঞ্চি মহাজনের গদিতে বিষয়কর্মে আসা। ফিরতে রাত হয়ে গেল বলে শ্বশুর বাড়িতে রাতটা কাটাতে এসেছি। তো এসে দেখে ঘর তালা বন্ধ। বাড়ি শুদ্ধ লোক নাকি পাশের গায়ে যাত্রা শুনতে গেছে। তাই বসে আছি মশাইরা, আমি চোর ডাকাত কিছু নই। কিন্তু কে শোনে কার কথা? সবাই এই মারে কি সেই মারে। লোকটা কাঁদো কাঁদো হয়ে বলল, গণ্ডগ্রামের কথা শুনেছি মশাই, কিন্তু গুন্ডাগ্রামের কথা জানা ছিল না। এই নাক মলছি, কান মলছি, জীবনে আর কখনো শ্বশুর বাড়ি মুখ হব না। গোলমাল শুনে পাশের বাড়ি থেকে 5 কড়ি নস্কর বেরিয়ে এসে বলল, বলি তোমাদের আক্কেলখানা কি হে? এই তো সেদিন নয়নচাঁদের মেজ মেয়ের বিয়েতে এসে তোমরা গাঁ শুদ্ধ লোক একেবারে গান্ডে পিণ্ডে গিলে গেলে। ওই রাখাল বিশ্বাস 22 খানা মাছ খেয়েছে, আর এই যে কালীপদ সেদিন 51টা রসগোল্লা সাটিয়েছিল, আর ওই যে সত্যগোপালের চেলা প্যাংলা চরণ এখন মুখ লুকোচ্ছে। ওটি অন্তত সেটা খাসির মাংস গিলেছিল সেদিন। যার বিয়ের ভোজে কাছা খুলে খেয়েছিলে, আজ তাকে দেখেও চিনতে পারছো না। নেমোখার আমার কাকে বলে?
রাখাল মোদক আমতা আমতা করে বলল, জানোই তো ভাই, আমি হলুম গিয়ে বোকাশোকা মানুষ, একটা ভুল হয়েছে, মাফ করে দাও। পাঁচকড়ি হেঁকে বলল, যে গায়ে জামাইয়ের হেনস্থা হয় সে গায়ে আর কোনো জামাই আসতে চাইবে? হ্যাঁ, আর এ যা করলে তোমরা, এরপরে তো এই গায়ের মেয়ে বিয়ে করতেও আর কোনো জামাই বাবা জীবনের আগমন ঘটবে না। কি সর্বনাশটা হবে একবার ভেবে দেখো। ঘরে ঘরে আইপুরো মেয়েরা বসে বসে বুড়ি হয়ে যাবে। ভয় পেয়ে সবাই মিলে নয়নচাঁদের জামাইকে তাড়াতাড়ি খুব খাতির টাতির করে রাখালের বাড়িতে নিয়ে গিয়ে ভোজের আয়োজন করে ফেলল। নরম বিছানা টিছানা পেতে দিল। ভজুরাম আর গজুরাম নয়াগঞ্জের মারোয়ারি মহাজনের পাইক। 3 গাঁ ঘুরে তাগাদা সেরে রাতের দিকে ময়নাগড়ের বাঁশবনের পাশ ঘেঁষেই 2 পালোয়ান ফিরছিল। এমন সময় রে রে করে ডাক্তার প্রভঞ্জনের দলবল তাদের ওপর গিয়ে চড়াও হলো। ব্রজকব্রেজ চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই দুজনই তো, ঠিক চিনেছি। হোমিও নগেনও দৃঢ়তার সঙ্গে বলল, হুম, হুবহু সেই মুখ সেই চোখ। সবাই মারমার করে যখন ঘিরে ফেলল তাদের, তখন দুজনে খানিক অবাক হয়ে তাদের দিকে চেয়ে রইল। ভজুরাম বলল, ए हो गजवा, इन लोग का कहता आनी रे? मालूम नहीं भाई, एक एक को उठा के पटक दे। প্রভঞ্জন দুজনের রোখাভাব আর বিশাল চেহারা দেখে গম্ভীর গলায় বলল, না না, এরা নয়, তোমাদের ভুল হয়েছে। ব্রজকব্রেজও সায় দিল, না না, এরা তো তেমন খারাপ লোক বলে মনে হচ্ছে না। হ্যারিকেনের আলোতে ভালো বোঝা যাচ্ছিল না বটে। নগেন মিনমিন করে বলল, আরে আমিও তো পই পই করে বলছিলাম এরা হতেই পারে না, তারা ছিল সব অন্যরকম লোক। ভজুরাম আর গজুরাম হেলতে দুলতে চলে গেল। কাঁঠালতলার ভূতটাকে দেখার পর থেকেই শ্রীনিবাস একটু গুম মেরে গেছে। ওস্তাদের মুখ চোখের ভাব দেখে পরাণ তাকে বেশি ঘাঁটাচ্ছে না। ওস্তাদ মানুষেরা যখন চুপ মেরে থাকে তখন তাদের মাথায় নানান ভালো ভালো মতলবের খেলা চলতে থাকে, অনেকটা ওই রান্না বান্নার মতোই। গরম তেলে ফোড়ন পড়লো, মশলা পড়লো, তারপর ব্যঞ্জন কি মাছ কি মাংস জারানো হতে লাগলো। সব মিলেমিশে যে জিনিসটা বেরিয়ে এলো সেটাই আসল। ওস্তাদের সঙ্গে কয়েকদিন থেকে পরাণ নিজের খামতিগুলো আরো বেশি করে টের পাচ্ছে। এই যে ওস্তাদ কাঁঠালতলায় ভূতটাকে দেখতে পেল, কিন্তু সে তো পেল না, তার মানে পরাণের চোখ এখনো তৈরি হয়নি। তৃতীয় নয়ন না থাকলে হবেই বা কি করে? রাত বিরেতে সে তো আলায় বালায় ঘোরে, ভূত বাবাজিরা কি আর তখন হাঁটাহাঁটি করে না? কিন্তু ওই 3 নম্বর চোখটার অভাবে আজ অবধি তাদের কারও দেখাই পেল না সে। তার যা কাজ, তাতে 1-8 জন ভূতপ্রেত হাতে থাকলে সুলুক সন্ধান পেতেও সুবিধে হয়। নিজের অযোগ্যতার জন্য ভারী মনমরা হয়ে থাকতে হয় পরাণকে। তার ওপর নয়নতারার গঞ্জনায় জীবন আরও অতিষ্ঠ। তার কপাল দোষে নয়নতারা আবার ষষ্ঠী গুণের মেয়ে। সেই ষষ্ঠী গুণ ঝিকুরগাছার আশেপাশের 10টা গাঁয়ের চোর বাটপাড়েরা যার নাম শুনলে হাত জোড় করে কপালে ঠেকায়। গুণীর মেয়ে তো, তাই তাকে চোর বলেই গণ্য করে না। কথা উঠলে বলে, তুমি তো এখনো চুরিতে হামা দেওয়ার শিশু। ষষ্ঠীগুণের মেয়ের কাছে নিত্যি হেনস্থা হতে হচ্ছে বলে একদিন সে নিজের বাজার দরটা যাচাই করতে পুলিশের ইনফর্মার নবু দাদার কাছে গিয়েছিল। পরগনার সমস্ত চোর ছ্যাঁচড়ার খবর নবু দাদার নখদর্পণে। গিয়ে পেন নাম করে বলল, নবু দাদা, পুলিশের খাতায় কি আমার নামে খারাপ কিছু লেখা আছে নাকি গো? মানে কেউ নালিশ টালিশ কিছু করে রেখেছে কিনা তাই জানতেই আসা। নবু ভারী অবাক হয়ে বলল, কেন রে, তোর নামে নালিশ করবে কেন? কি করেছিস তুই? ঘাড়টার চুলকে ভারী লজ্জার সঙ্গে পরাণ বলল,
ওই ওই রাত বিরেতের কাজকর্ম আর কি। নবু আরো অবাক হয়ে বলে, চোর নাকি তুই? যে আগে, নামটা বলতো, লিস্টিটা দেখি। আগে পরাণ দাস। নবু একখানা লম্বা খাতা বের করে ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলতে লাগলো, বদন মণ্ডল, পাঁচু গড়াই, গেনু হালদার, খগেন দুলে। দাঁড়া, পয়ের পাতাটা দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই তো পবন সাঁতরা, পতিত পাবন কোঙার, পীতাম্বর দাস। না, পরাণ দাসের নাম তো নেই। ভারী হতাশ হয়ে পরাণ বলল, নেই? না। চুরি করিস অথচ আমার খাতায় নাম ওঠেনি, এ আবার কেমন ব্যাপার? হ্যাঁ, তা কি চুরি করিস বলতো? বড় কাজ টাজ কিছু করেছিস? পরাণ ভারী লাজুক মুখে ঘাড় হেঁট করে বলল, নিজের মুখে কি আর বলবো, ওই গত মাসে রায়বাড়ি থেকে কিছু বাসনপত্র সরিয়েছিলাম, আর ওই সপ্তাহ দুয়েক আগে ঘোষবাড়িতে শীত দিয়ে ওই 4খানা শাড়ি, 3টে ধুতি আর একটা পেতলের গামলা পাই। আর গেল হপ্তায় মদন ময়রার দোকানে ক্যাশ বাক্স ভেঙে 53 টাকা 60 পয়সা আর ওই 2 হাঁড়ি দই রোজগার হয়। আর এই দিন 3 আগে। নবু নাক সিঁটকে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, তাই বল, তুই এখনো শিক্ষা নবিস, সেই জন্যই আমার লিস্টিতে এখনো নাম ওঠেনি। তার জন্য মন খারাপ করিসনি, মন দিয়ে কাজ কর। নিষ্ঠা থাকলে, পরিশ্রম করলে, নাছোড়বান্দা হয়ে লেগে থাকলে একদিন উন্নতি হবেই, দেখে নিস। চরিত্র চাই রে, চরিত্র চাই। মনটাকে শক্ত করে লেগে যা। নবু দাদার কাছে ও কথা শোনার পর মরমে মরেছিল পরাণ। এখন শ্রীনিবাস চূড়ামণির দেখা পাওয়ার পর মেঘলা আকাশে যেন সূর্যের মুখ উঁকি ঝুঁকি মারছে, আবার গগনে যেন সুধাংশু উদয় রে। মিটিং ভেঙে গেছে অনেকক্ষণ। গায়ের লোকেরা সব লাঠি সোঁটা নিয়ে গ্রাম টহল দিতে বেরিয়ে পড়েছে। অন্ধকার মাঠের একটা কোণে তবু গুম হয়ে বসে আছে শ্রীনিবাস চূড়ামণি, পাশে বসংবদ পরাণ। বার কয়েক ডেকেও সাড়া না পাওয়ায় পরাণও এখন চুপ মেরে গেছে, মাঝে মাঝে শুধু চটাস পটাস করে মশা মারছে। সে বুঝতে পারছে চূড়ামণির এখন ধ্যানস্থ অবস্থা। এই ধ্যানটা অনেকটা ডিমে তা দেওয়ার মতো। তারপর এক সময় ধ্যানের ডিমটা ফেটে ফন্দি ফিকির পিল পিল করে বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ গুম হয়ে থাকার পর শ্রীনিবাস একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, চল যে আগে, বলে উঠে পড়ল পরাণ। হ্যাঁ, এইবার ডিম ফেটেছে বলেই মনে হচ্ছে। সে সোৎসাহে জিজ্ঞেস করল, তা কোথায় যেতে হবে ওস্তাদ? কেন, তোর বাড়িতে। গরম ভাতে একটু কাঁচা লঙ্কা ডলে লাউ পোস্ত খেয়েছিস কখনো? ওরে, সে জিনিস মুখে দিলে মনে হবে অমরাবতীতে পৌঁছে গেছি। পরাণের মুখ শুকিয়ে গেল। সে একটা ঢোক গিলে বলল, আপনি কি এতক্ষণ গুম হয়ে বসে লাউ পোস্তর কথা ভাবছিলেন নাকি? তাছাড়া আর ভাববার আছেটা কি? কিন্তু ওই বাঁশিটা যে বদমাশদের হাতে গিয়ে পড়ল, তার কি হবে? তারা যে একেবারে পগার পার হয়ে গেল এতক্ষণে। আহা, গুন্ডা বদমাশরা দূরে থাকলেই তো ভালো, তাদের সঙ্গে গা ঘষাঘষি করার দরকারটা কি আমাদের? পরাণ উত্তেজিত হয়ে বলল, কিন্তু ওস্তাদ, বাঁশিটা হাতছাড়া হলে আমাদের আর রইলটা কি? হ্যাঁ, বড্ড আশায় আশায় ছিলাম, বাঁশিটা হাতে পেলে সব্বাইকে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে কাজ কারবার বাগিয়ে নেব। বেশি কিছু নয় ওস্তাদ, ওই একখানা পাকা দোতলা বাড়ি, 15-20 বিঘে ধানি জমি, 2টো দুধেল গাই, আর বউয়ের গায়ে 2-4খানা সোনার গয়না, আর ধরুন গিয়ে আমার একখানা আলপাকার কোট,
আর সাহেবী টুপির বড় শখ ওস্তাদ। দজ্জাল বউটার মুখের মতো একখানা জবাব দিতে পারতুম তাহলে। মুখ নাড়া দিতে এলেই এক বান্ডিল নোট ছুঁড়ে দিতুম পায়ের কাছে, তাহলেই মুখে কুলুপ। তা সেই আশায় কি লাল সিগন্যাল পড়ে গেল ওস্তাদ? লেবেল ক্রসিং এর গেট কি তাহলে বন্ধ হয়ে গেল? নটি বিনোদিনীর পাঠ করতে করতে কি হিরোইনের বাঁধানো দাঁত খসে পড়ে গেল? নাকি শ্রীরাধিকার অভিসারের পথে আয়ান ঘোষ গদা ঘোরাতে ঘোরাতে মূলোর মতো দাঁত বের করে বুক সিতিয়ে এসে দাঁড়ালো? বলি, বাঁশির জন্য বড় লাতন হয়ে পড়লি যে? সে বাঁশি গেছে যাক, সেজন্য অত ভাবনা নেই, কিন্তু এখন যে ওই বাঁশি বাজানোর জন্য একজন উপযুক্ত বেশও দরকার, সে খেয়াল আছে তোর? একগাল হেসে পরাণ বলে, বেশো মানে ওই বাঁশি আলতো? সে তো মেলাই আছে। ঘন ঘন মাথা নাড়া দিয়ে শ্রীনিবাস বলে, হুম, ও বাঁশি বাজানোর এলেম মাত্র একটি লোকেরই আছে। বুড়ো মানুষ রে, এখন তার খোঁজ হবে। আর বুড়ো বয়সের দোষ কি জানিস? কি ওস্তাদ? বুড়ো বয়সে মানুষের প্রাণের মায়া বাড়ে, ভয় বাড়ে, মনের জোর কমে যায়। আগে তার জানি না। বুড়ো বয়সে ব্যাত বাঁধি বাড়ে, খাই খাই বাড়ে, বাই বাতিক বাড়ে, আক্কেল কমে যায়। তাই তো বলছি রে, বাঁশি লোপাট হওয়ার মানে বুড়োটার বিপদ বাড়ল। এখন গুন্ডা দুটো যদি তাকে খুঁজে বের করে চড়াও হয়, তাহলে কি আর সে ঠেকাতে পারবে? ধর, যদি গলায় ছোড়া বাগিয়ে ধরে, তবে হয়তো বাঁশি বাজানোর কায়দা কানুন সব শিখিয়েই দিল ভয় খেয়ে। পরাণ ফের উত্তেজিত হয়ে বলে, তাহলে তো সাড়ে সর্বনাশ। ওস্তাদ, তাকে তো এখনই হুঁশিয়ার করা দরকার। মাথা নেড়ে শ্রীনিবাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুঁশিয়ার করেই বা লাভ কি বল? তার কি আর পালানোর জায়গা আছে? পরাণ শ্রীনিবাসের এই হাল ছাড়া ভাব দেখে মোটেই খুশি হলো না। বলল, কিন্তু ওস্তাদ, একটা কিছু তো করা দরকার। তাই তো করছি রে। কি করছেন ওস্তাদ? মাথায় ফন্দি এলো কিছু? এলো বই কি, ফন্দিটা এখন বড়শির টোপ ঠোকরাচ্ছে, একটু খেলিয়ে তুলতে হবে। আর সেই জন্যই তো গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা টেসে লাউ পোস্তটা খাওয়া দরকার। তাহলেই দেখবি ফন্দিটা কপ করে টোপ গিলে লেজ নাড়তে নাড়তে কেমন উঠে এসেছে। কিন্তু বুড়োটা কে ওস্তাদ? আসে রে আসে, ধারে কাছেই আসে, কিন্তু সবার আগে লাউ পোস্ত। পরাণ কাহিল হয়ে হাল ছেড়ে বলল, তবে লাউ পোস্তই হোক। কিন্তু খেতে বসেও ভারী আনমনা রইল শ্রীনিবাস। যেমনটা খাওয়ার কথা তেমনটা খেলো না। পাতে খানিক ফেলে গম্ভীর মুখে উঠে পড়ল। মাদুরে শোয়ার পর পরাণ তার গা হাত খানিক দাবিয়ে দিয়ে নিজেও মাদুরের একধারে শুয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ দরজায় খুটখুট শব্দ। চাপা গলায় কে যেন ডাকল, শ্রীনিবাস, ও শ্রীনিবাস। অভ্যেস বসে পরাণ চট করে হামাগুড়ি দিয়ে মাচার নিচে ঢুকে যাচ্ছিল। শ্রীনিবাস তার কাছা টেনে ধরে একটা হাই তুলে বলল, ভয় নেই, ভয় নেই, দরজাটা খুলে দে। আতঙ্কিত পরাণ বলে, হ্যাঁ দেব, তারা নয় তো? বুড়ো বয়সের দোষ কি জানিস? পরাণ রেগে গিয়ে বলে, তা জানবো না কেন? বুড়োরা কানে কম শোনে, চোখে কম দেখে, বুদ্ধি কমে যায়, মাঝরাতে হুট করে দরজা খুলে দেয়। একগাল হেসে শ্রীনিবাস বলে, তা ঠিক, তবে বুড়োদের পুরনো কথা সব মনে থাকে। যা, দরজাটা খুলে দে, ও আমার পুরনো বন্ধু ইরফান গাজী। পরাণ দরজা খুলতেই ইরফান গাজী ঘরে ঢুকে টুক করে দরজাটা বন্ধ করে দিল। তার এক হাতে টর্চ, অন্য হাতে লাঠি। শ্রীনিবাস উদাত্ত গলায় বলল, এসো ইরফান, এসো এসো, কতকাল পরে দেখা। হ্যাঁ,
ইরফান গাজী এসে শ্রীনিবাসের হাত দুটো ধরে ফেলে বলল, আমার চোখ দুটো এখনো ভালো আছে বুঝলে। আবজা আলোতে মিটিংয়ের এক কোণে তোমাকে বসে থাকতে দেখেই চিনেছি। মনে হলো ও বাঁশি চুরির ব্যাপারের সঙ্গে তোমার একটা যোগ আছে, তাই আর 5 জনের সামনে চেনা দিইনি। দাড়িগোফের ফাঁকে একটু হেসে শ্রীনিবাস বলল, তা ভালোই করেছো, লোকজনের নজরে বেশি না পড়াই ভালো। কিন্তু আমার খোঁজ পেলে কি করে? বদরুদ্দিন নামে আমার একটা চাকর আছে। আসলে সে চাকর সেজে থাকে, খুব সেবা টেবা করে, কিন্তু সে বড়লোকের ছেলে। চাকর সেজে আমার বাড়িতে ঢুকেছে চুরি করে বাঁশি শিখবে বলে। বড়লোকের ছেলের তো না না খেয়াল হয়, তাই বদরুদ্দিন জীবনে অনেক কিছুই হতে চেয়েছিল। সাপুরিয়া হবে বলে বাড়ি থেকে পালিয়েছিল, যাত্রার দলে ভিড়েছিল, চোর হওয়ার জন্য আবার ষষ্ঠীগুণের কাছে তালিমও নিয়েছিল। পরাণ হাত জোর করে মাথায় ঠেকিয়ে বলল, আমার পূজ্যপাদ্য শ্বশুর মশাই। ইরফান বলল, তো সেই বদরুদ্দিনকে কাজে লাগাতেই সে খবর নিয়ে এলো। তল্লাটের সব চোরকেই সে চেনে কিনা। তা তোমার ব্যাপারখানা কি বলো তো? হ্যাঁ, বলি বাঁশির সন্ধানে বেরিয়েছ নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে শ্রীনিবাস গম্ভীর গলায় বলল, সে এক লম্বা কাহিনী ভাই। মোহন রায়ের অধস্তন চতুর্থ পুরুষ নবীন রায়ের কাছে তুমিও তো কিছুদিন তালিম নিয়েছিলে। হ্যাঁ, তার নিইনি। তারপর তো বেনারসের আমানুল্লাহ খাঁ সাহেবের সঙ্গে সঙ্গত করতে তো চলে যাই। নবীন বাবার কাছে আর শেখা হলো না। আমি অবশ্য কিছুদিন বেশি শিখেছিলুম। তো নবীন রায় একদিন আমাকে ডেকে বললেন, দেখ শ্রীনিবাস, মোহন রায়ের বাঁশি এক সর্বনেশে জিনিস। বংশ পরম্পরায় আমরাই শুধু ও বাঁশি বাজাতে জানি, আর কেউ জানে না। আমার তো কোনো ছেলেপুলে নেই, সুতরাং আমি মরলে পরে ও বিদ্যে লোপ পাবে। কিন্তু মুশকিল কি জানিস, বিদ্যেটা কেবলমাত্র আমিই জানি বলে আমার মনে হয় মরার পরও আমার প্রাণটা ওই বাঁশিটার কাছেই ঘোরাফেরা করবে, আমার আর মুক্তি হবে না। মন্ত্রশক্তি জিনিসটা বড় ভয়ঙ্কর, তাই ঠিক করেছি ও বিদ্যে আমি তোকেই শিখিয়ে যাব। ইরফান উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, বলো কি হে? আরে আমিও তো ঘাবড়ে গিয়ে বললাম, ও বাবা, ও আমি শিখব না। তো নবীন রায় বললেন, তোকে ভালো করে জানি বলেই বিশ্বাস করি যে তুই কোনো অকাজ করবি না। দেখ, বাঁশির বিদ্যে কাউকে দিয়ে খালাস হতে না পারলে আমার মুক্তি হবে না, কাউকে শেখাতে পারলেই আমার ছুটি। তারপর শিখলে নাকি? হ্যাঁ, ওই রাজবাড়ির মাটির নিচে একটা নিরেট ঘরের সব রন্ধ্র ভালো করে বন্ধ করে দিয়ে 7 দিন ধরে নিশুত রাতে নবীন রায় আমাকে বাঁশিটা বাজাতে শিখিয়ে দিলেন। শেখানোর সময় আমার কানে অবশ্য তুলো এঁটে দিতেন, যাতে সুরটা কানে না শুনতে পাই। আসলে যে বাজায় তার ওপর বাঁশি কোনো ক্রিয়া করে না, কিন্তু যে শোনে তার ক্রিয়া হয়। তারপর 7 দিন বাদে আমি বাঁশি বাজাতে শিখে গেলাম। তা কি দেখলে? মানে সত্যি ওসব হয় নাকি? হয় হয়। নবীন রায় প্রতিদিন একটা করে জীবজন্তু নিয়ে গর্ভগৃহে আসতেন। কখনো কুকুর বা বেড়াল, আবার কখনো ছাগল ছানা বা বেজি, কখনো বা বানর বা পোষা পাখি। প্রথম সুরটা শুনলেই ওরা সব আনন্দে যেন মাতালের মতো হয়ে যেত, আর দ্বিতীয় সুরে নিঃসাড়ে ঘুমিয়ে পড়তো। আর ওই তৃতীয় সুরে? সেটা বাজালেই ঘরটা যেন দুলে উঠত, আর বাইরে থেকে একটা শোঁ শোঁ আওয়াজ আসতো। 3 নম্বর সুরটা অবশ্য খুব অল্প একটু বাজেই বন্ধ করে দিতেন নবীন রায়। লোকে আর তেমন টের পেত না। তারপর কি হলো? বিদ্যেটা শিখিয়ে দিয়ে নবীন রায় ভারী নিশ্চিন্ত হলেন। তারপর অবশ্য বেশি দিন বাঁচেন উনি। কেতুগড়ের লোক জানলো যে বিদ্যেটা নবীন রায়ের সঙ্গেই শেষ হয়ে গিয়েছে। আহা, থামলে কেন? তারপর কি হলো? এই বলছি, একটা লাউ পোস্তর ঢেকুর উঠল কি না?
এই ভালো কিছু খেলে তার ঢেকুরটাও বড় ভালো লাগে, এটা লক্ষ্য করেছো? একগাল হেসে ইরফান গাজী বলে, তার করিনি? এই তো সেদিন ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না হয়েছিল। ও, কি যে ভালো ভালো সব ঢেকুর উঠলো ভাই, তাহার বলার নয়। পরাণ বিরক্ত হয়ে বলল, একটা গুরুতর কথার মধ্যে কেন যে গুচ্ছের বাজে জিনিস ঢুকে পড়ছে কে জানে বাবা। শ্রীনিবাস মিটমিট করে তার দিকে চেয়ে বলল, বুড়ো বয়সের ওটাও একটা দোষ, বুঝলি? এক কথায় আর এক কথা এসে পড়ে। ধৈর্য হারাসনি বাপ, বলছি। তো নবীন রায় মারা যাওয়ার পর আমি কেতুগড় ছেড়ে কাজকর্মে বেরিয়ে পড়ি। বাঁশির সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না আমার। ইরফান গাজী গলা নামিয়ে বলল, ভাই, কিছু মনে করো না। তোমার যা কাজ, তাতে তো বাঁশিটা হলে তোমার খুব সুবিধে হয়ে যেত, তাই না? একটা ফুঁয়ের শব্দ করে শ্রীনিবাস বলল, লোককে ঘুম পাড়িয়ে চুরি তো ও তো ওই লোভী আর আনাড়ি লোকের কাজ, যেমন এই পরাণ দাস। এখনো হাত পায়ের আর ভাঙেনি, কিন্তু আশা হলো আনা। আমাকে কি এলে বেলে চোর পেলে নাকি? আরে না, ছিছি। বলে জিভ কেটে কানে হাত দিল ইরফান। তারপর বলল, তোমাকে কি আজ থেকে চিনি হে? চুরি তুমি করতে বটে, তবে শিল্পকর্ম হিসেবে। ওটা ছিল তোমার মজা, পেটের ধান্দায় তো কখনো করনি। আর যা রোজগার করেছো তার সবটাই তো গরিব দুঃখীকে বিলিয়ে দিয়েছো, আমি সব জানি। তুমি একটা সাধারণ চোর হলে এই ইরফান গাজী কি রাত দুপুরে ছুটে আসতো তোমার কাছে? ফের একটু হাসলো শ্রীনিবাস, বলল, বাঁশি আমি আর ছুঁইনি। বিদ্যেটা শিখেছিলাম ঠিকই, কিন্তু কাজে লাগানোর ইচ্ছেই কখনো হয়নি। তাছাড়া রাজবাড়ির নুন খেয়েছি, তাদের জিনিস চুরি করে নিমখারামি আমি করতে পারবো না। অতি হক কথা। কিন্তু বাঁশিটা নিয়ে এতদিন বাদে বখেরা বাঁধলো কেন বলো তো? আরে বাঁধারই তো কথা। মহানন্দকে চেনো তো? তা চিনব না কেন? ওই নায়েব হরনাথ চৌধুরীর অকাল কুষাণ্ড ছেলেটা তো, খুব চিনি। মহা হারমাদ ছেলে। আমি যখন রিটায়ার হয়ে কেতুগড়ের কাছেই ঘর তুলে বাস করতে লাগলুম, তখন মহানন্দ লায়েক হয়েছে। সন্ডামি গুন্ডামি করে বেড়ায়, রাজবাড়ির বিস্তর দামি জিনিস চুরি করে বেচে দেয়। রাজা দিগীন্দ্র নারায়ণ তখন বুড়ো হয়েছেন, এখন তো ৯৯ বছর বয়স। একে নিঃসন্তান, তার উপর আবার রানীমাও গত হয়েছেন। একমাত্র বুড়ো চাকর হরেকেষ্টই যা দেখাশোনা করে। মহানন্দের দৌরাত্ম্য ঠেকানোর সাধ্য বুড়ো রাজার নেই। এমনিতে দিগীন্দ্র নারায়ণ মানুষ খুব ভালো, কিন্তু তার একটা দোষ কি জানো? রাজা রাজরাদের আর দোষের অভাব কি? না, সে দোষের কথা বলছি না। তার সুসিবায়ু আছে, ভূতের ভয় আছে, কিপটেমি আছে, কিন্তু সেসব ধরছি না। যে দোষটা সবচেয়ে গুরুতর, তা হলো কোনো গোপন কথা পেটে রাখতে পারেন না। কেউ কোনো গোপন কথা বললেই তার ভীষণ অস্বস্তি শুরু হয়ে যায়। যতক্ষণ না কাউকে বলে দিচ্ছেন, ততক্ষণ পেটে বায়ু জমে ঘন ঘন উদ্গার উঠতে থাকে, ক্ষুধামান্দ হয়, রাতে ঘুম হয় না, কেবল পায়চারি করেন আর ঘটি ঘটি জল খান আর বিড়বিড় করতে থাকেন। এই জন্য তো রানীমা পারতপক্ষে তার কাছে কোনো কথা ভাঙতেনি না। তা হয়েছে কি, একদিন ঘরদোর ঝাড়পোঁছ করতে গিয়ে হরেকেষ্ট নবীন রায়ের সেই ডায়েরির একখানা পাতা কুড়িয়ে পেয়ে সেটা এনে রাজামশাইকে দেয়। তাতে লেখা ছিল যে নবীন রায় বাঁশির বিদ্যে আমাকে শিখিয়ে গেছেন। ব্যাস, এই খবর জানার পর থেকেই বুড়ো মানুষটার অস্বস্তি শুরু হয়ে গেল। ঢেকুর, পায়চারি, জল, অনিদ্রা, অরুচি, হাই প্রেশার, কাউকে কথাটা না বললেই নয়। একদিন থাকতে না পেরে তাঁর পোষা কাকাতুয়াটাকেই বলে দিলেন, বাঁশির বিদ্যে শ্রীনিবাস জানে। আর হতভাগা কাকাতুয়াটা তারস্বরে সেটা সারা দিন বলতে থাকে। তখন ধূর্ত মহানন্দ আঁচ পেয়ে গিয়ে দিগীন্দ্র নারায়ণের ওপর চড়াও হলো, এমনকি তরোয়াল বের করে ভয়ও দেখালো।
তখন দিগীন্দ্রনারায়ণ নবীন রায়ের ডায়েরির পাতাটা তাকে দিয়ে হাঁপ ছেড়ে বাসেন। হে, তাহলে তো বিপদ হলো হে। সে বিপদ তো হলোই, তবে রাজামশাইয়ের খুব আত্মগ্লানিও হলো। মহানন্দ যখন দলবল নিয়ে গোটা এলাকায় আমাকে খুঁজে বেড়াচ্ছে, তখন রাজামশাই গোপনে হরেকেষ্টকে দিয়ে আমাকে ডাকিয়ে আনিয়ে হাউমাউ করে আমার হাত ধরে বললেন, তোর কাছে বড় অপরাধ করে ফেলেছি রে। মহানন্দ তোর ওপর বড় অত্যাচার করবে, তারপর দেশ ছাড়খাড় করতে শুরু করবে। তা এখন তুই আমার মুখ রক্ষে কর বাবা। মহানন্দ বাঁশি কড়া পাহারায় রেখেছে, ও বাঁশি তোকে চুরি করতে হবে। বাঁশি নিয়ে তুই দূরে কোথাও পালিয়ে যা। তা আমি বললুম কি, মহারাজ, আমি যে রিটায়ার হয়েছি, আর বয়সও তো হলো। তো মহারাজ বললেন, তুই বুড়ো হলে কি হয়, এ তোর বাঁ হাতের কাজ। আমি তোকে এ কাজের জন্য মজুরিও দেব। আমাকে বাঁচা বাবা, রাজি হয়ে যা। তা রাজি হলে বুঝি? হলুম। আসলে প্রস্তাবটা তো আর খারাপ নয়। ও, তাহলে তুমি রাজবাড়ির চুরি যাওয়া জিনিস ময়নাগড়ের বাড়ি বাড়ি ভিড়ি করে বিক্রি করেছো? বদরুদ্দিন বলছিল বটে যে একজন বুড়ো ফিরিওয়ালা ময়নাগড়ে কোন রাজবাড়ির জিনিস খুব সস্তায় বিক্রি করে গেছে। সস্তায় না দিলে গায়ের মানুষ কিনবে কেন বলো? তা তো বুঝলুম, কিন্তু চালে কি একটু ভুল হলো না? চালে ভুল? হ্যাঁ, তা বুড়ো হয়েছি তো ভুল ভাল হতেই পারে। তা কি ভুল হলো বলো তো? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুল নয়। হ্যাঁ, বাঁশিটা হাতছাড়া হলো যে। শ্রীনিবাস চিন্তিত মুখে বলল, হাতছাড়া কি সহজে হতে চাইছিল বাঁশিটা? বটেশ্বর সেটা এমন লুকিয়ে রেখেছিল যে মহানন্দ সারা জীবনেও খুঁজে বের করতে পারত না। তারপর আবার বাঁশি বাজাতে যেত ভুতুরে দিঘির ধারে, যেখানে জনমনীষী যায় না। তাই বাঁশিটা যে বটেশ্বরের কাছে আসে, সে খবরটা আমি মহানন্দকে দিয়েছিলুম। তুমি? বলে হাঁ হয়ে গেল ইরফান। মৃদু হেসে শ্রীনিবাস বলল, তাছাড়া আর উপায় কি বলো? বেচারা বাঁশির হদিশ পেতে খুঁজে খুঁজে হয়রান হচ্ছিল যে। তাই একদিন হাটখোলার কাছে অন্ধকারে সাধু সেজে তার পথ আটকে বললুম, 5টা টাকা দে, তাহলে যা খুঁজছিস তার হদিশ পেয়ে যাবি। একটু কিন্তু কিন্তু করছিল বটে, তবে দিয়েও ছিল। তখন বললুম, সন্ধ্যের পর ময়নাদিঘির ধারে যাস, পেয়ে যাবি। ইরফান গম্ভীর হয়ে বলল, কাজটা মোটেই ভালো করনি শ্রীনিবাস। খবরটা দিয়েছিলে বলে তো বটেশ্বর মরতে বসেছিল। সময় মতো আমি গিয়ে পড়েছিলাম বলে রক্ষে। ঠ্যাঙার ঘা খেয়ে পালিয়েছিল, নইলে। শ্রীনিবাস দুলে দুলে একটু হেসে বলে, তা বাপু, ঠ্যাঙার ঘাটা তুমি জব্বর দিয়েছিলে বটে, নিজের চোখেই তো দেখলুম। তবে তোমার ঠ্যাঙার সঙ্গে আমার গুরুরও ছিল যে। হ্যাঁ, বলো কি? বাবলা ঝোপের আড়াল থেকে এই এত বড় একখানা গুরুল গুলতিতে ভরে মারলুম যে। এখন তোমার ঠ্যাঙার জোর বেশি না আমার গুরুলের জোর বেশি তা বলতে পারবো না, তবে কাজ হয়েছিল বটে। বটতলার অন্ধকার রাস্তা দিয়ে জোনা 10 লোক ময়নাগড়ে ঢুকছিল। সকলের সামনে ধুতি পাঞ্জাবি পরা নরেন্দ্রনারায়ণ। তার এক হাতে টর্চ, অন্য হাতে ধুতির কোঁচাখানা মুঠো করে ধরা। পিছনে দুজনের হাতে বন্দুক, দুজনের হাতে খোলা তলোয়ার, দুজনের হাতে সরকি, আর বাকিদের হাতে লম্বা লম্বা লাঠি। প্রত্যেকেরই বিরাট বিরাট শরীর। তারা ভারী ভারী পায়ের শব্দ তুলে বুক ফুলিয়েই ঢুকছে। বটতলা পেরোতেই টর্চের আলো এসে পড়ল তাদের ওপর। প্রভঞ্জন ডাক্তার হুঙ্কার দিয়ে উঠল, কে রে, কারা তোরা? বলে তেড়ে এসেই টর্চের আলোয় লোকগুলোর মূর্তি দেখে ভারী নরম হয়ে পড়ল প্রভঞ্জন। মোলায়েম গলায় বলল, আসুন আসুন, কাকে খুঁজছেন বলুন তো? ও ব্রজ, এই দেখো তো এরা কার বাড়ি যাবেন, বরং সঙ্গে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসো।
নরেন্দ্রনারায়ণ গম্ভীর গলায় বলল, তার প্রয়োজন হবে না, বাড়ি আমরা চিনি। নগেন পাল বিগলিত হয়ে বলল, হ্যাঁ তা চিনবেন বই কি, এ তো আপনারও গ্রাম। তা হাওয়া খেতে বেরিয়েছেন বুঝি? বাহ বাহ, খুব ভালো খুব ভালো, যা গরমটা পড়েছে আজ। লোকগুলো প্রভঞ্জনের দলের দিকে ভ্রুক্ষেপও না করে সদর্পে এগিয়ে গেল। হাটখোলার কাছে হ্যাজাক জেলে কালীপদর দলবল ওঁত পেতেছিল। উটকো লোকজন দেখেই সবাই রে রে করে উঠল, কিন্তু দলটা কাছে আসতেই তাদের মূর্তি দেখে কালীপদ তটস্থ হয়ে বলে, আরে নরেন্দ্রনারায়ণ বাবু যে, হ্যাঁ তা শরীর গতিক সব ভালো তো? বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ, খোকা খুকিদের খবর সব ভালো? আর গিন্নিমা? আজকাল তো আর দেখাই পাই না আপনার, মাঝে মাঝে চলে আসবেন এরকম হুটপাট করে, আমরা তো আর পর নই। নরেন্দ্রনারায়ণ তার দিকে একটা অগ্নিদৃষ্টি হেনে গট গট করে এগিয়ে যেতে লাগলো, পিছনে তার বাহিনী। কে একজন যেন জিজ্ঞেস করলো, এরা কারা কালীপদদা? চিনলি না? আরে বিরাট লোক, বিরাট লোক। আর কেউ কোনো উচ্চবাচ্য করল না। ৩ নম্বর দলটার সঙ্গে দেখা হলো রথতলায়। নবু কালীবাড়ি থেকে বলির খাঁড়াটা ধার করে এনেছিল। সেটা বেজায় ভারী বলে খাঁড়াটা মাটিতে শুইয়ে তার ওপর বসে চারদিকে নজর রাখছিল। সামনে হঠাৎ লোকজনের সাড়া পেয়ে খাঁড়া হাতে উঠে গর্জন করল, খবরদার, আর কাছে এলেই কিন্তু এসপার ওসপার হয়ে যাবে, এই বলে রাখলুম। কিন্তু দলটা কাছে আসতেই নবু খ্যাল খ্যাল করে হেসে বলল, আপনারা? তাই বলুন, আমি তো ভাবলাম কে না কে যেন। তা গোবিন্দপুরে কেনারাম বিষয়ের মেয়ের বিয়েতে যাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাই। এই তো সামনে এগোলেই বাঁ হাতে রাস্তা পাবেন, মাইলটা গেলেই গোবিন্দপুর। জব্বর খাইয়েছে মশাই, মাছের কালিয়াটা যা হয়েছে না। নরেন্দ্রনারায়ণ একটু ভ্রুকুটি করে তার দিকে চাইতেই নবু চুপসে গেল। প্যাংলা ঠিক মতো ধার ঘেঁষে দাঁড়ায়নি। একটা ষণ্ডা তাকে কনুইয়ের একটা রাম গুঁতোয় ছিটকে ফেলে দিল। যন্ত্রণায় কোঁক করে উঠল সে। পরমুহূর্তেই গা ঝাড়া দিয়ে উঠে উদ্বেগের সঙ্গে বলে উঠল, আপনার ব্যথা লাগেনি তো ভাই? আরে, আমার বুকে গুঁতো খেয়ে কচি হাতটা বোধহয় জখম হলো ছেলেটার। এর মধ্যেই দুটো ছেলে দৌড়ে গিয়ে বিষ্ণুরামকে খবর দিল, বড়বাবু, গায়ে 10-12 জন লোক ঢুকে পড়েছে। বিষ্ণুরাম রাতে 12খানা পরোটা খায়, সঙ্গে মাংস, শেষ পাতে ক্ষীর আর মর্তমান কলা। মাত্র 5 নম্বর পরোটাটি ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়েছে। এমন সময় উটকো ঝামেলা। বিষ্ণুরাম উঠে জানলার পাল্লা সাবধানে ফাঁক করে বলল, কি হয়েছে? ছেলে দুটো হাঁফাতে হাঁফাতে বলল, ভীষণ ভীষণ বিপদ বড়বাবু, গায়ে 10-12 জন লোক ঢুকে পড়েছে যে। বিষ্ণুরাম বিজ্ঞের মতো হেসে বলল, হ্যাঁ রে, পেনাল কোডে কোন ধারায় বলা আছে যে গায়ে লোক ঢোকা বারণ? আগে তা তো জানি না। ওইটাই তো তোদের মুশকিল, কিচ্ছু জানিস না, আর না জেনেই চেঁচামেচি করিস। ওরে বাপু, আমি হলুম আইনের রক্ষক, আইন ছাড়া আমি এক পাও চলতে পারি না। লোক যদি ঢুকে থাকে তো কি হয়েছে, ঢুকতে দে না, কত আর ঢুকবে। কিন্তু বড়বাবু, তাদের হাতে বন্দুক আছে, তরোয়াল লাঠি সব আছে। ভ্রুকুঁচকে বিষ্ণুরাম বলল, হাতে শুধু অস্ত্র থাকলেই তো হবে না, তাদের উদ্দেশ্য কি তা বুঝতে হবে। খুন জখম যদি নিতান্তই হয় তখন না হয় কাল সকালে দেখা যাবে। তোরা বরং পরিস্থিতির ওপর নজর রাখ, যাই ঘটুক সাহসের সঙ্গে মোকাবিলা কর, আমি তো তোদের পিছনেই আছি। ছেলে দুটো বিমর্ষ মুখে ফিরে গেল।
বিষ্ণুরাম ধীরে সুস্থে মাংস পরোটা আর ক্ষীর খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ওদিকে নরেন্দ্রনারায়ণ তার দলবল নিয়ে যখন পরাণ দাসের বাড়িতে হাজির হলো, তখন চারদিক শুনশান। বিভীষণের মতো চেহারার একটা লোকের এক ধাক্কাতেই দরজাটা মরাত করে খুলে গেল। নরেন্দ্রনারায়ণ টর্চ ফেলে দেখল মেঝেতে মাদুর পেতে অঘরে ঘুমোচ্ছে শ্রীনিবাস। গম্ভীর গলায় সে ডাকল, শ্রীনিবাস। শ্রীনিবাস এক ডাকেই উঠে পড়ল, চোখ মিটমিট করে চেয়ে বলল, মহানন্দ বাবু যে? হ্যাঁ, সঙ্গে এত লোকজন কেন বলুন তো? আর অস্ত্রশস্ত্রই বা কেন? আমি তোমাকে ভয় দেখাতে আসিনি শ্রীনিবাস, বরং তোমার সঙ্গে একটা চুক্তি করতেই এসেছি। কিসের চুক্তি? আমার মনে আছে, অনেক দিন আগে যখন আমি ছোট ছিলুম, তখন তুমি আমাকে আরমাসি বাজাতে শিখিয়েছিলে। কি মনে পড়ে? পড়ে। আজ আবার তোমার কাছে বাঁশি শিখতে এসেছি। এই যে এই বাঁশিটা। বলে নরেন্দ্রনারায়ণ ওরফে মহানন্দ মোহন রায়ের বাঁশিটা বের করে দেখালো। শ্রীনিবাস নিরুত্তাপ চোখে বাঁশিটা দেখে চোখ ফিরিয়ে নিল। নরেন্দ্রনারায়ণ বলল, এই বাঁশিটা চেনো? চিনি মহানন্দবাবু। চেনারই কথা। এই বাঁশিটা চুরি করে তুমি আমাকে অনেক দৌড়ঝাঁপ করিয়েছ। শ্রীনিবাস উদাস গলায় বলল, সে ভালোর জন্যই চুরি করেছিলাম আমি। কার ভালোর জন্য শ্রীনিবাস? এ বাঁশির জোরে রাজা হওয়া যায়, কিন্তু তুমি তো তা হওনি। ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছ। কি ভালোটা হলো তোমার? তেমনি উদাস গলায় শ্রীনিবাস বলে, সবার ভালো কি আর একরকম? তোমার ভালোটা কিরকম তা আমার জানতে খুব ইচ্ছে করে শ্রীনিবাস। এক সময় তুমি নাম করা চোর ছিলে। শুনতে পাই তুমি নাকি লাখো লাখো টাকা রোজগার করেছো, কিন্তু দান খয়রাত করে সব উড়িয়ে দিয়ে সর্বশান্ত হয়ে এখন একখানা কুঁড়ে ঘরে মাথা গুঁজে পড়ে থাকো। উলোঝুলো পোশাক পরো, ভালো মন্দ খাবারও জোটে না, লোকে খাতির করে না, সমাজে প্রতিষ্ঠা পাওনি। তাহলে ভালোটা কি হয়েছে বলতে পারো? তুমি তো আর সাধু সন্ন্যাসী নও। শ্রীনিবাস নিস্পৃহ গলায় বলল, সাধু হওয়া কি অতই সোজা? শোনো শ্রীনিবাস, আমি জানি না তুমি পাগল নাকি বোকা নাকি বৈরাগী, তবে তুমি যে একটি অদ্ভুত লোক তাতে সন্দেহ নেই। এভাবে বেঁচে থাকতে কি তোমার ভালো লাগে? হ্যাঁ, বুড়ো হয়েছ, এখন একটু ভোগ সুখ করতে ইচ্ছে যায় না? ধরো যদি অসুখ বিসুখ করে, এখন বিছানায় পড়ে যাও, তাহলেই বা কে তোমাকে দেখবে? ডাক্তার বদ্যিরই বা কি ব্যবস্থা হবে, এসব ভেবেছ কখনো? তোমার তো তিন কুলে কেউ নেই, একা মানুষ। হাতে টাকা পয়সা না থাকলে তোমার গতিটা কি হবে জানো? শ্রীনিবাস একটু হেসে বলল, তার ভাবি না? হ্যাঁ, খুব ভাবি। ভেবে ভয়ও হয় খুব। তুমিও যে আমার কথা এত ভাবো তা জেনে বড় ভালো লাগলো গো। ইয়ার কি নয় শ্রীনিবাস, আমি ভাবের ঘরে চলি না, আমি কাজের লোক। হাতে ক্ষমতা পেয়েও যদি কেউ সেই ক্ষমতা কাজে না লাগায়, তাহলে সে আহাম্মক। এই যে অদ্ভুত বাঁশিটা ১৫০ বছর ধরে রাজবাড়িতে পড়ে আছে, এটা কি ঠিক হচ্ছে? মোহন রায় অনেক মাথা খাটিয়ে বিস্তর মেহনতে এটা তো ফেলে রাখার জন্য তৈরি করেননি। তার অপগণ্ড বংশধরেরাও বাঁশিটা কেউ কাজে লাগায়নি। এখন দুনিয়ার তুমিই একমাত্র লোক যে এই বাঁশির বিদ্যেটা জানো। তুমি মরে গেলে এই বাঁশি চিরকালের মতো বোবা হয়ে যাবে। এত বড় একটা সম্পদ নষ্ট হয়ে যাবে। ভেবে দেখো শ্রীনিবাস, বিদ্যেটা দিয়ে যাও, বাঁশিটা সার্থক হোক। এই বিদ্যেটা শিখে তুমি কি করবে মহানন্দবাবু? দেখো, তোমাকে আমি মিথ্যে বলবো না শ্রীনিবাস। লোককে ঘুম পাড়িয়ে এলাকা লুট করার মতো ছোট নজর আমার নয়। কথা দিচ্ছি, সাধারণ মানুষের ধন সম্পত্তিতে আমি হাতও দেব না। আমি বন্দোবস্ত করব সরকার বাহাদুরের সঙ্গে। অবাক হয়ে শ্রীনিবাস বলল, সরকার বাহাদুরের সঙ্গে? সেটা কিরকম? আমি জানি ৩ নম্বর সুরে প্রলয় কাণ্ড হয়, ঘূর্ণিঝড় ওঠে, বান ডাকে, ভূমিকম্প হয়। ধরা যাক
আমি সরকার বাহাদুরকে খবর দিলাম অমুক দিনের মধ্যে আমাকে 100 কোটি টাকা না দিলে অমুক দিন অতটার সময় অমুক জায়গায় প্রলয়ঙ্কর কাণ্ড বা ভূমিকম্প হবে। সরকার প্রথমে পাত্তা দেবে না, কিন্তু নির্দিষ্ট দিনে ঠিক সময়ে সেই জায়গায় যদি তাই হয় তাহলে সরকার নড়ে চড়ে বসবে। 2 বার বা 3 বার একই কাণ্ড ঘটলে তখন আর সরকার চুপ করে থাকতে পারবে না, ভয় পেয়ে আমার দাবি মিটিয়ে দেবে। তোমাকে কথা দিচ্ছি আমি, আমার রোজগারের 4 আনা ভাগ তোমার। ভালো করে ভেবে দেখো, এ কাজে খারাপ কিচ্ছু নেই। টাকাটা দেবে সরকার, আর সরকারের টাকার ওপর হক তো আমাদের আছেই। কি ঠিক কি না? হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল শ্রীনিবাসের। সে হেলে দুলে হেসে বলল, হুম, খুব ঠিক, খুব ঠিক। আমি ভাবছি সরকার টাকাটা পাবে কোথায়? যতদূর শুনেছি সরকারের টাকা আসলে দেশের মানুষেরই টাকা, তাই না কি মহানন্দবাবু? মহানন্দ গম্ভীর হয়ে বলল, সরকারের কত টাকা নয় ছয় হয় তা তুমি জানো? কত লোক সরকারি তহবিলের টাকা লুটমার করে নিচ্ছে, তাহলে আমাদের দোষ হবে কেন? সরকারি টাকা আসলে বেওয়ারিশ জিনিস, ও নিলে দোষ হয় না। আমাকে সিকি ভাগ দিতে চাও? চাইলে আধা আধি বখরাও হতে পারে। ভ্রুকুঁচকে মহানন্দের দিকে চেয়ে শ্রীনিবাস ঠান্ডা গলাতেই বলল, আমাকে একটা কথা বুঝিয়ে দেবে মহানন্দবাবু? কি কথা? আমাকে তুমি বকরাই বা দেবে কেন? ধরো বাঁশির বিদ্যে যদি আমি তোমাকে শিখিয়েই দিই, তাহলে আমাকে বাঁচিয়েই বা রাখবে কেন তুমি? বুদ্ধিমান মানুষ কি আর তা করে? তুমি ভাবছো বিদ্যেটা শিখে নিয়ে আমি তোমাকে মেরে ফেলবো? যুক্তি তো তাই বলে মহানন্দবাবু, শত্রুর কি শেষ রাখতে আসে? আমি কথা দিলেও তুমি বিশ্বাস করবে না। বিশ্বাস করার কারণ নেই যে। মহানন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে ভাঙা যে সহজ হবে না তা আমি জানি। তোমার মৃত্যু ভয়ও নেই। তবে তোমার একটা দুর্বলতার খবর আমি রাখি শ্রীনিবাস, তাই নাকি? কেতুগড়ে তোমার পাশের বাড়িতে একটা ছোট্ট পরিবার থাকে, নয়নচাঁদ আর তার বউ বিশানী। তাদের একটা বছর 5 ফুটফুটে ছেলে আছে, তার নাম গোপাল। এতদিন তোমার সংসারের কোনো মায়ার বন্ধন ছিল না, কিন্তু ওই গোপাল হওয়ার পর থেকে বিশানী বাচ্চাটাকে তোমার কাছে রেখে ঘর গৃহস্থালির কাজ করত, আর তুমি গোপালকে কোলে পিঠে করে এই এত বড়টি করেছো। এখন সে তোমার নয়নের মণি, আর গোপালও দাদু ছাড়া কিচ্ছু বোঝে না। এখনো তোমার হাতে খায়, তোমার কাছে ঘুমোয়। শ্রীনিবাসের মুখটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। সে একটু গলা খাঁকারি দিয়ে ধরা গলায় বলল, তুমি কি বলতে চাও মহানন্দবাবু? গোপালের ভালো মন্দের জন্যই বলছি আর কি। আমার প্রস্তাবে রাজি হয়ে যাওয়াই সকলের পক্ষে মঙ্গল। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি তোমাকে মারব না শ্রীনিবাস, কিন্তু গোপালকে তুলে নেব। তারপর যে কদিন তুমি বাঁচবে দগ্ধে দগ্ধে মরবে। এখনো ভেবে দেখো। শ্রীনিবাস কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলল, মহানন্দবাবু, আমি জানি বিদ্যেটা শেখার পর তুমি আমাকে মেরে ফেলবে। সে মরতে আমার ভয়ও নেই। শুধু বলি, শেষবারের মতো একবার ভেবে দেখো ওই সর্বনেশে বাঁশি কাজে লাগবে কিনা। আমার ভাবা হয়ে গেছে শ্রীনিবাস, আমি তোমাদের মতো বোকা নই। সম্পদ কাজে না লাগানোও অন্যায়। শ্রীনিবাস হাত বাড়িয়ে বলল, কই বাঁশিটা দাও, আর ঘর থেকে ওদের বেরিয়ে যেতে বলো। মাঝরাত্রিরে হঠাৎ কাতুকুতু খেয়ে গাঢ় ঘুম থেকে জেগে উঠল বিষ্ণুরাম। ভারী অবাক হয়ে বলল,
এ কি রে, এই কাতু কুতু দেয় কে? হ্যাঁ, আরে আমার কাতু কুতু লাগছে কেন? হ্যাঁ, কি মুশকিল? কে একটা চাপা গলায় ধমক দিল। চুপ, উঠে পড়, সময় নেই। বিষ্ণুরাম ভয় খেয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, এই এই কে রে তুই? হ্যাঁ, চোর নাকি রে? হ্যাঁ, চোর? ওরে বাপু, দারোগার বাড়িতে চুরি করতে ঢুকলে কি হয় জানিস তো? পেনাল কোডে লেখা আছে, দারোগার বাড়িতে চুরি করলে ফাঁসি হয়, বুঝলি? বুঝেছি, কিন্তু আমার ফাঁসি হওয়ার উপায় নেই। উঠে পড়, নইলে আবার কাতুকুতু দেব। বিষ্ণুরাম ভয় পেয়ে উঠে পড়ল। অন্ধকারে খাটের পাশে একটা আবছা মতো মানুষকে দেখে সে কাঁদো কাঁদো হয়ে বলল, ওরে, গায়ে তো আরো অনেক বাড়ি আছে, জানা বাবা, সেখানে জানা, জানা বাবা, যত পারিস চুরি করগে, কিচ্ছু বলবো না। ওরে, ওরে, আমি কি কখনো তোদের কাজে বাগড়া দিয়েছি বল? জানি তুই হলি ষাঁড়ের গোবর। পোশাক পরে পিস্তলটা হাতে নে। আমাকে হুকুম করছিস? তোর সাহস তো কম নয়। হ্যাঁ, তুই কে রে? আমি মোহন রায়। সেটা আবার কে? বেশি কথার সময় নেই। বাঁশি শুনতে পাচ্ছিস? বাঁশি? বলে একটু অবাক হয়ে বিষ্ণুরাম চুপ করল। বাস্তবে কি একটা ভারী অদ্ভুত সুরেলা শব্দ যেন বাতাসে নেচে নেচে বেড়াচ্ছে। শুনলে যেন রক্ত নেচে ওঠে। বিষ্ণুরাম বলল, বাহ, বেশ বাজায় তো। এটা 1 নম্বর সুর। তার মানে? মানে বলার সময় নেই, দরজা খুলে বেরো, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তোকে এত আবছা দেখছি কেন বলতো? স্বপ্ন নাকি? না, স্বপ্ন নয়, আমাকে আবছাই দেখা যায়। তা যেতে হবে কোথায় শুনি? কাজ আছে, কথা না বলে বেরিয়ে পড়। বিষ্ণুরামের হঠাৎ মনে হলো এ লোকটা যে সে লোক নয়। ভারী কি গলা, বেশ দাপট আছে, কেউ কেটা কেউ হবেও বা। সে একটু নরম হয়ে বলল, তা না হয় যাচ্ছি, কিন্তু আপনার পরিচয়টা? ওসব পরে হবে, ওই যে 2 নম্বর সুর বাজছে। বিষ্ণুরাম পথে বেরিয়ে সামনের আবছা লোকটার পিছু পিছু যেতে শুনতে পেল বাঁশির সুরটা পাল্টে গেছে। ভারী নেশারও একটা সুর চারদিকে যেন ঘুম ঘুম ভাব ছড়িয়ে দিচ্ছে। বিষ্ণুরাম একটা হাই তুলতে গিয়ে দেখল রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, এখানে সেখানে লোকজন শুয়ে ঘুমোচ্ছে। গরমে লোকে ঘরের বাইরে অনেকে ঘুমোয় বটে, কিন্তু পথে ঘাটে এরকম পড়ে থাকে না তো। বিষ্ণুরাম সভয়ে বলল, মোহনবাবু, এরা কি মরে টরে গেছে নাকি? না, 2 নম্বর সুর শুনলে সবাই ঘুমিয়ে পড়ে। তাহলে আমি ঘুমোচ্ছি না কেন? তোর ওপর সুরটা ক্রিয়া করছে না, আমি সঙ্গে আছি বলে। ঘুমোতে দিচ্ছেন নাই বা কেন? তুই না এলাকার শান্তি রক্ষক? আহা, শান্তি রক্ষকদের কি ঘুমোতে নেই? সারাক্ষণ তুই তো ঘুমিয়েই থাকিস। তোর চোখ ঘুমোয়, মন ঘুমোয়, বিবেক ঘুমোয়, বুদ্ধি ঘুমোয়। আজ তোর জেগে ওঠার পালা। আপনার কথা শুনে ভয় ভয় করছে যে। আজ আর ভয় পেলে চলবে না, আয়। হঠাৎ বাঁশির সুরটা পাল্টে একটা ভয়ঙ্কর ভয়াল সুর বেজে উঠল, যেন পেতনির কান্না। হঠাৎ যেন হাহাকারে ভরে গেল চারদিক। হঠাৎ প্রলয়ের শব্দ তুলে হুহুঙ্কারে ছুটে আসছিল ঘূর্ণিঝড়ের শব্দ, সেই সঙ্গে বিপুল জলের কলরোল। বিষ্ণুরাম চেঁচালো, কি হচ্ছে বলুন তো মোহনবাবু? হ্যাঁ? 3 নম্বর সুর। হঠাৎ পায়ের তলার মাটি দুলতে লাগলো দোলনার মতো। মর্মর শব্দ উঠল গাছের ডালপালায়। পাখিরা তারস্বরে চেঁচাতে লাগলো। আকাশে ঝলকাতে লাগলো বিদ্যুৎ। তারপর আচমকাই সব শব্দ থেমে গেল। মাটির দোলন থেমে স্থির হলো। তাড়াতাড়ি আয়, এবার বিপদ। বিপদ? তো বিপদের মধ্যে কি আমাদের যাওয়া ভালো হচ্ছে? পিস্তলটা বাগিয়ে আয়। লোকটা এত জোরে হাঁটছে যেন মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। বিষ্ণুরাম প্রাণপণে হেঁটেও তাল রাখতে পারছে না। থেমে যে উল্টো দিকে পালাবে তারও উপায় নেই।
একটা চুম্বকের মতো টান যেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। সামনে থেকে মোহন রায় কেবল বলছে, আয়, তাড়াতাড়ি আয়। বাঁশি থামতেই মহানন্দ শ্রীনিবাসের হাত থেকে বাঁশিটা কেড়ে নিয়ে হাসল। তারপর দুই কানের ভিতর থেকে দুটো তুলোর ঢিপলি বের করে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজ চোখ আর কানের বিবাদ ভঞ্জন হলো হে শ্রীনিবাস, আর তোমারও কাজ শেষ হয়ে গেল। শ্রীনিবাস জলজল করে চেয়েছিল মহানন্দের দিকে, বলল, বিদ্যে তো পেয়ে গেলেন, কিন্তু মনে রাখবেন, ওই বাঁশি এক মহৎ শিল্পের কাজ, এক দারুণ কারিগরের। পৃথিবীতে এমনটা আর হয়নি, আর হবেও না। ওটা দিয়ে মোটা দাগের কাজ করলে পস্তাতে হবে। মহানন্দ একটু হেসে পাঞ্জাবির ঝুল পকেট থেকে একটা পিস্তল বের করে শ্রীনিবাসের দিকে চেয়ে বলল, এই বিদ্যের ভাগিদার থাকা কি ভালো শ্রীনিবাস? শ্রীনিবাস একটু হেসে বলল, আমার কাজ ফুরিয়েছে মহানন্দবাবু, গুলিটা চালিয়েই দিন। রিভলভারের শব্দ হলো, কিন্তু শ্রীনিবাস অবাক হয়ে দেখল সে নয়, তার বদলে মহানন্দই উপুর হয়ে পড়ে আছে মেঝের ওপর। পিঠ থেকে রক্তের একটা ধারা নেমে আসছে মেঝেতে, আর খোলা দরজায় ধোঁয়ানো রিভলভার হাতে অবাক হয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণুরাম দারোগা। তার চোখে ভারী অবাক দৃষ্টি। পরদিন সকালে নয়নতারা বলল, দিন তো বাবা, ওই অলক্ষণে বাঁশিটা উনুনে গুঁজে দি। মৃদু আপত্তি করে পরাণ বলল, কটা দিন থাক না হাতে, বেশি কিছু তো নয়, একখানা দোতলা বাড়ি, 15-20 বিঘে ধানি জমি, দুটো দুধেল গাই। শ্রীনিবাস বাঁশিটার গায়ে আদরে হাত বুলিয়ে বলল, এমন শিল্পকর্ম কি নষ্ট করতে আসে রে? যেখানকার জিনিস সেইখানেই ফিরিয়ে দিয়ে আসব। পরাণ বলল, বলছে কি ছোটখাটো দু একটা কাজ কারবার করে নিলে হয় না বাবা? শ্রীনিবাস ঝোলা খুলে কয়েকটা মোহর, সোনার রেকাবি আর রূপোর বাসন বের করে দিয়ে বলল, এইগুলো বেচে যা পাবি তাই দিয়েই একটা দোকান দে। চুরির ধাত তোর নয়, ও তোর হবে না। জিনিসগুলো দেখে পরাণ ভারী আহ্লাদিত হয়ে বলল, এ থেকে আপনাকে কত ভাগ দিতে হবে বাবা? শ্রীনিবাস মৃদু হেসে বলে, ভাগ দিবি? ভাগ করলে সব জিনিসই তো ছোট হয়ে যায় রে। আমার কি আর অল্পে হয়? অল্পে আমার মন ভরে না বলে ভগবান যে আমাকে গোটা বিশ্ব সংসারটাই দিয়ে রেখেছেন। ভাগ নিয়ে তোরা থাক। এতক্ষণ শুনলেন মোহন রায়ের বাঁশি গল্পের অন্তিম পর্ব। যারা প্রথম দুটো পর্ব মিস করে গেছেন তাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ গল্প শোনার, আর যারা সম্পূর্ণ গল্প শুনলেন তাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান আমার এই গল্প পাঠ কেমন লাগলো আপনাদের, আর তার সাথে যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে পারেন। আজ তাহলে আসি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে। বাই।